শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা অধ্যায় 2 নিয়ে কথা বলবো। অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং নিয়ে অলরেডি আগে আমি একটা শর্ট ক্লাস নিয়েছিলাম। আজকে এটা আমরা চেষ্টা করব প্রায় শেষ করার জন্য। তো তার আগে তোমরা কে কে জয়েন দিছো সেটা একটু দেখতে চাই। অনেকে আসলে দ্বিতীয় অধ্যায় একটু থিওরিটিক্যাল হওয়ার কারণে অনেকেই গুরুত্ব দিতে চাও না। এটা নিয়ে আমি একটু একটা মিনিট কথা বলি। সেটা হচ্ছে আমরা পড়ালেখা করি কেন? আমরা পড়ালেখা করি বা বই পড়ি, টপিকগুলো পড়ি বা সবগুলো অধ্যায় পড়ি শেখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। ঠিক আছে, এই জিনিসটা সম্পর্কে জানার জন্য। আমরা শুধুমাত্র 80+ 90+ পাওয়ার জন্য যদি কেউ পড়ালেখা করি তাহলে আমরা সঠিক শিক্ষাটা আমরা পাই না। তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, এই অধ্যায়ে হচ্ছে টোটাল আইসিটির বেসিক যে ফান্ডামেন্টাল বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে, কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। আমাদের দৈনন্দিন কিংবা প্রাত্যহিক জীবনে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো কিন্তু এই অধ্যায়ের মধ্যে আছে। তো এই অধ্যায়টা তোমরা যদি ক্লাসের মাধ্যমে জানতে পারো তাহলে তোমাদের জ্ঞানটাও আরো সমৃদ্ধ হবে এবং পরীক্ষার হলেও তোমরা অনেক ভালো লিখতে পারবা। আজকে আমরা করছি অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। ওকে, সো এখান থেকে বেসিক্যালি মিনিমাম একটা ম্যাক্সিমাম 2টা কোশ্চেন আছে। আমি একটু এটা নিয়ে কয়েকটা কথা বলি, শোনো। এটা হচ্ছে অধ্যায় 2, এটা হচ্ছে 2টা পার্ট। একটা হচ্ছে তোমার কমিউনিকেশন সিস্টেম, এখান থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে। আর একটা হচ্ছে নেটওয়ার্কিং, এখান থেকে একটা কোয়েশ্চেন আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, তার মানে এখান থেকে 2টা কোয়েশ্চেন আসার পসিবিলিটি আছে। 2 10 the 20, 20 এর মতো আসার পসিবিলিটি আছে, যেগুলো প্রিভিয়াস ইয়ার আসছিল আর কি। সো আজকে এখান থেকে আমরা কি কি প্রশ্ন পড়াবো একটু দেখে নিই। প্রথম প্রশ্নটা পড়াবো হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম কি? ডেটা কমিউনিকেশন সিস্টেম এর উপাদান। এরপর হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিশন স্পিড অথবা ব্যান্ডউইথ কি? এরপরে হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কি? এরপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড কি? ওকে, তাহলে এখানে কয়টা কোশ্চেন হলো? 1 2 4, 4টা কোশ্চেন না? এটার পরে আমাদের সময় থাকলে আমরা 5টা কোশ্চেন পড়াবো। ডেটা ট্রান্সমিশন মোড কি? ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মোড কি? কোশ্চেন নাম্বার 1, ডেটা কমিউনিকেশন সিস্টেম কি? ঠিক আছে, ডেটা কমিউনিকেশন সিস্টেম কি? এক কম্পিউটার হতে অন্য একটি কম্পিউটারে কিংবা এক ডিভাইস হতে অন্য একটি ডিভাইসে যখন কোনো তথ্য স্থানান্তর করা হয় তাকে বলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম বা ডেটা কমিউনিকেশন সিস্টেম। আই রিপিট, এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে, এক স্থান হতে অন্য স্থানে, এক ডিভাইস হতে অন্য ডিভাইসে যখন তথ্য স্থানান্তর করা হয় বা তথ্য ট্রান্সমিট করা হয় তাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম। যেমন আমি আমার মোবাইল থেকে একটা কমেন্ট করলাম, তুমি সেটা দেখতেছো, তুমি আমাকে সেটা রিপ্লাই দিচ্ছ, এবং আমি যে কথাগুলো বলতেছি সেটা তুমি শুনতেছো। এগুলো শুনে আমি যেভাবে বলতেছি সেভাবেই তুমি আমাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিচ্ছ। দিস ইজ কল্ড কমিউনিকেশন সিস্টেম। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি?
ডেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বোঝার জন্য ইম্পর্টেন্ট, শুধু পরীক্ষা আসবে এমন না। কমিউনিকেশনের, এটা প্রাত্যহিক জীবনে ডেইলি লাইফের জন্য ইম্পর্টেন্ট। উপাদান, উপাদান সমূহ। ভাইয়া শোনো, ডেটা কমিউনিকেশনের উপাদান কি? উপাদান মানে হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। যেমন গরুর মাংস রান্না করার জন্য মরিচ দরকার, লবণ দরকার, তারপর হচ্ছে তোমার আর কি কি দরকার, মেয়েরা জানে গরুর মাংস রান্না করার জন্য কি কি দরকার। আচ্ছা কেকের কথাই বলি, একটা কেক বানানোর জন্য কি দরকার? চিনি দরকার, আচ্ছা লবণ তো দরকার নেই, সরি, চিনি দরকার, আর হচ্ছে ময়দা দরকার, ডিম দরকার, মধু দরকার, অনেক কিছু দরকার না? এই জিনিসগুলো দিয়ে কি বানানো হয়? কেক। এই সবগুলো মিলে কি হবে? কেক। তাহলে কেকের উপাদান হচ্ছে চিনি, তারপরে হচ্ছে ময়দা, ডিম, এগুলো হচ্ছে উপাদান। ঠিক আমরা যে কমিউনিকেশন করতেছি একজন আরেকজনের সাথে, এগুলো কিছু উপাদান দরকার। উপাদানগুলো কি কি ভালো করে দেখো, আমি কতগুলো চিত্রের মাধ্যমে দেখা দিচ্ছি, তুমি যেন খাতায় ইচ্ছে মতো সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে লিখতে পারো, আমি সেভাবে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? প্রথম উপাদান হচ্ছে সোর্স, মানে হচ্ছে উৎস। প্রথমে কি দরকার? উৎস। এরপরে হচ্ছে দরকার প্রেরক, এরপরে দরকার হচ্ছে তোমার মাধ্যম মানে মিডিয়া, এরপরে দরকার হচ্ছে তোমার প্রাপক মানে রিসিভার, এরপরে দরকার হচ্ছে তোমার গন্তব্য। ইয়া নিতে পারো তো ছবি। আচ্ছা সোর্স, প্রথমে হচ্ছে কি ভাইয়া? সোর্স। প্রথমটা হচ্ছে সোর্স, উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। তাহলে সোর্সটা কি? সোর্সটা হতে পারে হচ্ছে তোমার একটা কম্পিউটার অথবা একটা স্মার্টফোন, ঠিক আছে? আমি একদম প্র্যাকটিক্যালি বুঝাবো। প্রেরককে একটা পার্সন হতে পারে, মিডিয়া হতে পারে ওয়্যার, তার মাধ্যম, আরটা হতে পারে ওয়্যারলেস, তার মাধ্যম, তার বিহীন মাধ্যম, দুইটা মাধ্যম হতে পারে। রিসিভার হতে পারে তোমার যে কোনো একটা পার্সন। গন্তব্য সেম, কম্পিউটার অথবা একটা স্মার্টফোন। বুঝতে পারছি? আচ্ছা, ডেটা কমিউনিকেশনের জন্য বেসিক্যালি 5টা উপাদান লাগে। ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টা? 5টা। 5টি উপাদান লাগবে। 5টি উপাদান হচ্ছে উৎস, প্রেরক, মাধ্যম, গ্রাহক, ঠিক আছে? ওকে, তাহলে 5টা উপাদান কি ভাইয়া? উৎস, উৎসটা কি? এটা হচ্ছে উৎস, হার্ডওয়্যার লাগবে একটা, কম্পিউটার অথবা হার্ডওয়্যার। আচ্ছা ধরো আমি তোমাকে কোন একটা কিছু লিখতেছি, ধরো এখানে আমি হাতে লিখলাম হ্যালো, ফু দিলাম, চলে যাবে? কিভাবে যাবে? না তো। তাহলে আমি যদি এখানে তোমাকে হোয়াটসঅ্যাপ এখানে লিখে দিই হাই মিথিলা, হ্যালো তাবাসসুম, হাই শাইনুর, এভাবে যদি লিখে দিই হ্যালো জাহেদ, তাহলে তুমি এটা রিসিভ করতেছো। আমি এটা কিসের মাধ্যমে লিখলাম? এই যে মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে লিখলাম। তাহলে মোবাইল ফোন আর কম্পিউটারটা হচ্ছে সোর্স মানে উৎস। কে পাঠাইলো? তানবীর ভাইয়া পাঠাইলো। এখানে তানবীর ভাইয়াটা কি? প্রেরক, সেন্ডার। এটা তানবীর ভাইয়া হতে পারে, তানবীর আপুও হতে পারে, প্রিয়াও হতে পারে, কেও হতে পারে, মিষ্টিও হতে পারে, আকাশও হতে পারে। যে পাঠায় সে হচ্ছে সেন্ডার। যে কোনো একটা মিডিয়া দিয়ে পাঠালাম, এটা তার মাধ্যম হতে পারে, তার বিহীন মাধ্যম হতে পারে। এটা হটস্পট মিডিয়া হতে পারে, যেমন ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো দিয়ে আমি পাঠালাম, ঠিক আছে? রিসিভ করলো কে? মিথিলা, প্রিয়া। তো প্রিয়া কিভাবে রিসিভ করবে? ওভাবে ক্যাচ ধরে ফেলবে হাইটা? না তো। ও কি করবে? নাকি এভাবে এভাবে রিসিভ করবে? না, ও কোন একটা কম্পিউটার অথবা কোন একটা ডিভাইস ব্যবহার করে রিসিভ করবে। যে রিসিভ করলো, যে মিথিলা,
এই যে আমি যে তোমাদেরকে পাঠাচ্ছি, ঠিক আছে, আমি যে পাঠাচ্ছি আর তোমরা যে রিসিভ করতেছো। ও তাবাসসুম বলতেছে কেকে নাকি মধু লাগে না। ও এটা তো জানতাম না ভাই। আচ্ছা, আমি মনে করছি এটা মিষ্টি মিষ্টি তো এই জন্য মধু লাগে। আচ্ছা, তাহলে এই যে তুমি রিসিভ করতেছো তোমার ডিভাইস দিয়ে, তোমার ডিভাইস হচ্ছে গন্তব্য, আর তুমি হচ্ছে, এটা হচ্ছে তুমি, এই দেখো এটা হচ্ছে তুমি। হ্যাঁ, এটা তুমি কিন্তু, ঠিক আছে। এই দেখো তোমার হলুদ কালারের হাত আছে, হলুদ কালারের পা আছে, এটা হচ্ছে তুমি, ঠিক আছে না? তো ও এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। তাহলে তুমি কোনো মোবাইল বা কম্পিউটার দিয়ে রিসিভ করলে এটা হচ্ছে গন্তব্য বা উৎস। তাহলে আমরা কি শিখলাম? উৎস হচ্ছে কোনো একটা ডিভাইস হতে পারে, প্রেরক হচ্ছে যিনি পাঠাচ্ছে, মাধ্যম হতে পারে এটা ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ওয়্যার, ওয়্যারলেস যে কোনো কিছু, প্রাপক হচ্ছে যিনি রিসিভ করেন, গন্তব্য হচ্ছে যার মাধ্যমে রিসিভ করেন। ডেটা কমিউনিকেশনের উপাদান ক্লিয়ার হলে বলো। 2 নম্বর প্রশ্ন শেষ। তাহলে এখন আমরা 3 নম্বর প্রশ্নে যাব। এই 3 নম্বর প্রশ্ন কি ছিল বলো তো? 3 নম্বর প্রশ্ন কি ছিল? আমি তো মুছে দিছি, বলো। 3 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড। এটা আবার ওই স্পিড না, তোমরা যে খাও হেভি এনার্জি, ওই স্পিড না। এটাকে আবার বলে ব্যান্ড ওয়াইড ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ড ওয়াইড। ওকে, ডেটা ট্রান্সমিশন স্পিডের শুধু 2টা শব্দ মনে রাখবা, গতির হার, ঠিক আছে, গতির হার। ডেটা ট্রান্সমিশন স্পিড অথবা ব্যান্ডওয়াইডটা কি, অথবা কি ব্যান্ডওয়াইড কি, বুঝছো? প্রেরক থেকে কোনো তথ্য গ্রাহককে পাঠানোর সময় সেটা গতির হার নির্ণয় করা, স্পিড মেজার করা। আমরা প্রথম প্রশ্নটা কি বলছিলাম? প্রেরক থেকে মানে এক স্থান থেকে অন্য স্থানে যখন কোনো তথ্য স্থানান্তর করা হয়, ট্রান্সমিট করা হয়, এটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম। এক স্থান হতে অন্য স্থানে যখন কি করা হয়, তথ্য স্থানান্তর করা হয়, সেই তথ্যের গতির হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে বা ব্যান্ডওয়াইড বলে। ব্যান্ডওয়াইড কি? প্রেরক থেকে যখন কোনো তথ্য গ্রাহককে পাঠানো হয়, সেই তথ্যের গতির হার নির্ণয় করা, মানে কত স্পিডে সেন্ডার থেকে রিসিভারকে কত স্পিডে যাচ্ছে সেই স্পিডটা মেজার করা, সেই গতির হারটা নির্ণয় করা, তাকে বলা হচ্ছে ব্যান্ডওয়াইড। তাহলে ব্যান্ডওয়াইডের 2টা শব্দ মুখস্থ করতে হবে। গতির হার, প্রেরক থেকে কোনো তথ্য গ্রাহককে পাঠানোর সময় সেই তথ্যের গতির হার নির্ণয় করাকে ব্যান্ডওয়াইড বলে। বুঝলে ক্লিয়ার লিখো, বুঝলে ক্লিয়ার লিখো। এখন এই ব্যান্ডওয়াইড হচ্ছে ভাইয়া 3 প্রকার। ব্যান্ডওয়াইড কয় প্রকার? ব্যান্ডওয়াইড হচ্ছে তোমার 3 প্রকার। ব্যান্ডওয়াইড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, 2, আরেকটা হচ্ছে ভয়েস ব্যান্ড, 3, আরেকটা হচ্ছে ব্রডব্যান্ড। ঠিক আছে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। পাশে তাবিজ লিখে দিচ্ছি, পরীক্ষাটা মনে রাখলে হবে। 45 বিপিএস থেকে 300 বিপিএস। কেউ বলো তো বিপিএস এর পূর্ণরূপ কি? এখানে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে আমি জানি। কেউ বলো তো বিপিএস এর পূর্ণরূপ কি? আর যদি 9600 বিপিএস হয় আর 1 এমবি বা তারও বেশি, এটা মানে হচ্ছে তারও বেশি। ঠিক আছে ভাইয়া, ব্যান্ডওয়াইড বা ডাটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, আর একটা হচ্ছে কি ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড,
ভয়েস ব্রেন, আর একটা হচ্ছে কি ভয়েস ব্রেন। এই ফারদিন, থ্যাংক ইউ ফর ফার্স্ট কমেন্ট, বিট পার সেকেন্ড, ভেরি গুড, এক্সিলেন্ট। ওকে, তাহলে ডেটা ট্রান্সমিশন স্পিড তিন প্রকার, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এখানে বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড। যদি 45 থেকে 300 বিপিএস গতির ব্যান্ডকে ন্যারো ব্যান্ড বলে। মানে ন্যারো ব্যান্ডের রেঞ্জ হচ্ছে 45 বিপিএস থেকে 300 বিপিএস, এই রেঞ্জের গতির ব্যান্ডকে কি বলা হচ্ছে ন্যারো ব্যান্ড। তাহলে এটা কাকে বলে ভয়েস ব্যান্ড। 9600 বিপিএস গতির ব্যান্ডকে ভয়েস ব্যান্ড বলে। ব্রডব্যান্ড কাকে বলে? 1 এমবি বা তারও বেশি, এ দেখো 1 এমবি বা তারও বেশি গতির ব্যান্ডকে ব্রডব্যান্ড বলে। তাহলে সবচেয়ে স্পিড কোনটা? ব্রডব্যান্ড। সবচেয়ে একটু স্লো কোনটা? আপলোড ডাউনলোড করতে সময় কোনটা লাগবে বা ডাটা ট্রান্সমিট করতে সময় কোনটাতে লাগবে বেশি? স্লো হচ্ছে ন্যারো ব্যান্ড, বেশি স্লো না বেশি স্পিডও না, এটা হচ্ছে ভয়েস ব্যান্ড। ঠিক আছে, তাহলে তুমি যদি ব্রডব্যান্ড দিয়ে কোনো কিছু ডাউনলোড আপলোড বা কোনো কিছু ডেটা পাঠাও তাহলে সেটা খুব দ্রুত যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ব্যান্ড ওয়াইড ক্লিয়ার কিনা বলো। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি, তোমরা আমাকে জানাও কমেন্টে। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যেহেতু ক্লাস আমরা 2-3টায় শেষ করে দিব পুরোটাই, জন্য একদিন অনেকগুলো টপিক পড়ানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে ডেটা। নেক্সট কোশ্চেন, মেবি 4 নাম্বার কোশ্চেন, ডেটা ট্রান্সমিশন মেথড। ঠিক আছে, ওকে। ডেটা ট্রান্সমিশন মেথড আসলে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে তোমার প্যারালাল, আর একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড। সিরিয়াল মেথড, সিরিয়াল আবার তিন প্রকার, একটি হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, আর একটা হচ্ছে এটা বাদ দিলে হয়ে যাবে কি সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, আর এখান থেকে একটা আই লাগালে এটা হয়ে যাবে আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। একটা হচ্ছে সিনক্রোনাস, একটা সিনক্রোনাস, আইসোক্রোনাস। ঠিক আছে, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে কি সিরিয়াল। ওকে, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। ওকে ভাইয়া, ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে তোমার প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড। এখন আসো প্যারালাল কাকে বলে আর একটা হচ্ছে সিরিয়াল কাকে বলে একটু দেখো। প্যারালাল, যখন সেন্ডার থেকে রিসিভারকে কোনো ডাটা একসাথে ট্রান্সমিট করা হয়, একসাথে, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। ঠিক আছে, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে তুমি। ঠিক আছে, এটা তুমি, এটা আমি। তাহলে যখন এই দেখো ট্রান্সমিশন কিভাবে হয় কম্পিউটার সিস্টেমে, মেশিন ল্যাঙ্গুয়েজে 0-1 মেথডে। কম্পিউটার 0 এবং 1 ছাড়া কোনো কিছু বোঝে না, জানে না, চিনে না। ঠিক আছে, যখন আমরা একসাথে ট্রান্সমিট করি এটা হচ্ছে প্যারালাল, আর যখন আমরা সিরিয়ালি ট্রান্সমিট করি এটাকে বলা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড। তাহলে সেন্ডার থেকে রিসিভারকে কোনো ডাটা পাঠানোর সময় যখন একসাথে পাঠানো হয় এটাকে বলা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন মেথড। সেন্ডার থেকে রিসিভারকে কোনো ডেটা পাঠানোর সময় যখন সিরিয়ালি পাঠানো হয় তখন এটাকে বলা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে, এটা আমরা কি দেখছি, এটা হচ্ছে তোমার প্যারালাল, যেটা একসাথে যাচ্ছে। আর যদি এটা এভাবে যাই, ধরো এটা হচ্ছে সেন্ডার আর এটা হচ্ছে তোমার রিসিভার, তো 1 0 1 1, প্রথমে এটা গেছে, এরপর এটা গেছে, এরপর এটা গেছে। তাহলে সেন্ডার থেকে রিসিভারকে যখন সিরিয়ালি যাচ্ছে এটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড। সেন্ডার থেকে রিসিভারে যখন কি যায়, একসাথে যায়, এটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন মেথড। সেন্ডার থেকে রিসিভারকে যখন এভাবে একটা 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 করে সিরিয়ালি যায় তখন এটাকে বলা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড। আশা করছি ক্লিয়ার হলে বলো, শুধু প্যারালাল এবং সিরিয়ালটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। প্রথম হচ্ছে অ্যাসিনক্রোনাস, আমার কথাগুলো ভালো করে বুঝো। অ্যাসিনক্রোনাস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কম্পিউটার
আর এটা হচ্ছে তোমার কিবোর্ড, এটা হচ্ছে কিবোর্ড, ঠিক আছে। এটা হচ্ছে কম্পিউটার, এটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ড থেকে যখন আমরা কম্পিউটারে টাইপ করি, এই যে টাইপিং যে সিস্টেম, এটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। অর্থাৎ প্রেরক থেকে কোনো তথ্য গ্রাহককে পাঠানোর সময় যখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়, তাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। যেমন তুমি আমাকে লিখতেছো, ভাইয়া অনেক ভালো ক্লাস নিচ্ছেন, ক্যারেক্টার টাইপ করে করে লিখতেছো না? এই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যেগুলো লিখতেছো, এই জিনিসগুলোকে বলা হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এটার এক্সাম্পল হচ্ছে কিবোর্ড থেকে কম্পিউটার। ক্লিয়ার কিনা বলো? দেন সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, এটা একটু মনে রাখবা। প্রেরক হতে কোনো তথ্য প্রাপককে পাঠানোর সময় সেই তথ্যকে প্রথমে একটি প্রাইমারি ডিভাইসে রাখা হয়, ঠিক আছে। ওই ডিভাইস থেকে যখন ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে বলা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। যেমন তুমি কোনো একটা, আমি ধরো যে আমি বলছি যে মিথিলা তুমি আমাকে তোমার একটা মুভি দেখছি, ওই মুভিটা আমাকে দিও। এখন তুমি বলছো ভাইয়া ঠিক আছে পেন ড্রাইভটা দিন, আমি দিয়ে দিব। তো আমি তোমার থেকে পেন ড্রাইভ করে মুভিটা নিলাম, তাহলে এটা পেন ড্রাইভ হচ্ছে একটা প্রাইমারি ডিভাইস। আমি কি করলাম, তোমার থেকে পেন ড্রাইভটা নেওয়ার পর আমার পিসিতে নিয়ে সেটা আমি মুভিটা কপি করলাম। কপি করার সময় এভাবে কপিং যায়, একটার পর একটা প্যাকেট যায় না? এই যে ব্লক বাই ব্লক যাচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। তার মানে প্রেরক থেকে কোনো তথ্য প্রাপককে পাঠানোর সময় তথ্যগুলো প্রথমে একটা প্রাইমারি ডিভাইসে রাখা হয় এবং সেগুলোকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে বলা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড হচ্ছে সিনক্রোনাসের আপডেট ভার্সন, যেখানে প্রেরক থেকে কোনো তথ্য প্রাপককে পাঠানোর সময় 0 একক সময় লাগে, আর মানে কোনো সময়ই লাগে না। যেমন আমরা যে লাইভ যে টেলিকাস্ট গুলো হয়, এই যে লাইভ আমি যে তোমাকে বলতেছি সাথে সাথে তুমি শুনে যাচ্ছ, কোনো ধরনের বিরতির প্রয়োজন নাই, কোনো ধরনের সময় লাগে না, এটাকে বলা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড, ঠিক আছে। আর এখানে দুইটা বিটের ব্যবহার হয়, একটা হচ্ছে স্টার্ট বিট সেন্ডার থেকে রিসিভারে পাঠানোর সময়, একটা হচ্ছে স্টপ বিট। যখন শুরু বুঝাই তখন এটা হচ্ছে 0 শুরু বুঝালে, আর শেষ বুঝালে এটা হচ্ছে 1। মানে কোনো একটা তথ্য যাচ্ছে, পাঠাচ্ছে, প্রেরণ করতেছে, এটা যখন প্রেরণের কাজটা শুরু হয়, এই বিটটা হচ্ছে স্টার্ট বিট, এটা 0। 0 যখন মানে 0 যখন যাবে, এটা হচ্ছে মানে কোন একটা তথ্য পাঠানোর কাজটা শুরু হয়। আর যখন কোনো তথ্য পাঠানোর কাজটা শেষ হয়, এটাকে বলা হচ্ছে স্টপ বিট মানে 1। তাহলে 0 হচ্ছে স্টার্ট বিট আর 1 হচ্ছে স্টপ বিট। তাহলে এটাই ছিল আমাদের সিরিয়াল ট্রান্সমিশন মেথড। ক্লিয়ার হলে দ্রুত বলো। তোমরা অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, সবকিছু ঠিক থাকলে আগামীকাল আবার দেখা হচ্ছে। যেহেতু আগামীকাল দেখাই হচ্ছে, এই জন্য মোটটা আগামীকাল পড়াই দিব, ঠিক আছে। ক্লাসগুলো একবার করলে এগুলো আর সেকেন্ড টাইম বইয়ে আর পড়তে হবে না। এগুলো আমি এমন ভাবে পড়াবো তোমাদের একদম মাথায় পার্মানেন্টলি স্টোর করে দিব ভাইয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। আজকে আমার মন ভালো নেই, আমরা বলি না আজকে আমার মন ভালো নেই। মন মানে হচ্ছে এটা কিসের উপর ডিপেন্ড করে? মোডের উপর, মেজাজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে ডেটা ট্রান্সমিশনের কিন্তু অনেকগুলো কি আছে, মোড আছে, ঠিক আছে। মোড প্রবাহ আর কি, ফ্লো। কোন ফ্লোতে যায়, একদিকে না দুই দিকে, না দুই দিকে না চতুর্দিকে, ফ্লোতে ঘুরে। ডেটা ট্রান্সমিশনটা কিভাবে ঘুরে, মানে আমরা যে কথা বলি এটার কিন্তু বিভিন্ন ফ্লো কাজ করে। আসলে ডেটা ট্রান্সমিশনের ফ্লো বা মোড কেমন, ডেটা ট্রান্সমিশন এটা নিয়ে আসলে বিভিন্ন রাইটার বিভিন্নভাবে লিখছে। এটা 3 প্রকার, সিমপ্লেক্স, হাফলেক্স, ডুপ্লেক্স বা বিভিন্ন সময় বিভিন্নভাবে লেখা আছে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে এটা, আসলে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। ডেটা ট্রান্সমিশন মোড কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট, ঠিক আছে। আই রিপিট, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, ওকে। ইউনিকাস্ট আবার 3 প্রকার, একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, আর একটা কি ভাইয়া? ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, ওকে। ওকে, সরি একটু খেয়াল করি। ওকে, ইউনিকাস্ট হচ্ছে বেসিক্যালি 3 প্রকার। সরি, একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। প্রথমে আমরা ইউনিকাস্টটা বলবো। ইউনিকাস্ট হচ্ছে যখন একজন ব্যক্তির সাথে, যখন একজন ব্যক্তির ডেটা কমিউনিকেশন হয়, তখন তাকে বলা হচ্ছে
ইউনিকাস্ট, ঠিক আছে। তাহলে একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির তিন ভাবে ডেটা, বা একজন ব্যক্তির সাথে কোন একটা বস্তুর তিন ভাবে ডেটা কমিউনিকেট হয়। একটু খেয়াল করি, আমি বলি, সেটা হচ্ছে, একটু খেয়াল করো, ইউনিকাস্ট, ঠিক আছে। ইউনিকাস্টের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে সিমপ্লেক্স। খেয়াল করো সিমপ্লেক্সটা কি আসলে। সিমপ্লেক্স হচ্ছে ডেটার একমুখী যোগাযোগ ব্যবস্থাকে কি বলা হচ্ছে, সিমপ্লেক্স বলা হচ্ছে, ঠিক আছে। সিমপ্লেক্স হচ্ছে ডেটার একমুখী যোগাযোগ ব্যবস্থাকে কি বলা হচ্ছে, সিমপ্লেক্স বলা হয়, যেখানে শুধুমাত্র রিসিভার ডেটা রিসিভ করবে, কোন ধরনের ফিডব্যাক দিতে পারবে না। যেমন বিউটি, বিউটি কি করে, ওকে, এটা হচ্ছে কে, এটা হচ্ছে ভাইয়া বিউটি, ঠিক আছে। এটা হচ্ছে বিউটি, বিউটি বাংলা সিনেমা দেখতেছে, কোথায়, টেলিভিশন বা কম্পিউটারে, ঠিক আছে। সে যে কোনো ধরনের ইনফরমেশন বা যে কোনো কিছু এই সিনেমাটা থেকে সে নিচ্ছে, রিসিভ করতেছে, ঠিক আছে। অথবা টেলিভিশনে কোনো কেউ সংবাদ উপস্থাপন করতেছে, ঠিক আছে। টেলিভিশনে কোনো কেউ কি করতেছে, সংবাদ উপস্থাপন করতেছে, সংবাদ পাঠিকার গুলো সে কি করতেছে, সে রিসিভ করছে, যে সংবাদ উপস্থাপিকা বলছে যে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গিয়েছে, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়া চিল্লাই তো উঠে বলতে পারতেছে না যে কই, কি বলেন, চাঁদ কোথায় দেখা গিয়েছে, আমাদের ছাদের উপর আমি আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াইছিলাম, কোনো চাঁদ তো দেখা যায় নাই। সেটা সে বলতে পারতেছে, বললেও কি সে শুনবে, সে কিন্তু বলেই যাচ্ছে। হ্যাঁ, সবাইকে সেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছে, ঈদ উল ফিতরের কথা বলতেছে, এরপর আরেকটা সংবাদে চলে গেছে। সে কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন, সে বলেই যাচ্ছে বলে যাচ্ছে, আর প্রিয়া শুনেই যাচ্ছে শুনে যাচ্ছে। আমরা সিনেমা দেখলে কি করি, আমরা সিনেমা দেখে আমরা শুধু শুনতে থাকি শুনতে থাকি, তোমার পছন্দের নায়ককে ফাঁসি দিয়ে ফেলতেছে, ওর কোনো অপরাধ নাই, তারপরও আমরা কি হচ্ছে, এটা শুনতেই আছি শুনতেই আছি, তাই না। তুমি বলতে পারতেছো না ওর কোনো অপরাধ নাই, এরকম মনে চিল্লাই দিয়ে বলতে পারতেছো না, এটা কিন্তু বলা যাচ্ছে না। সো এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, আমরা শুধু ডেটা রিসিভ করতে পারবো, কোনো ফিডব্যাক দিতে পারবো না, কোনো ধরনের সে কি দিতে পারবে না, ফিডব্যাক দিতে পারবে না। এটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স ট্রান্সমিশন মেথড। সিমপ্লেক্স ট্রান্সমিশন হচ্ছে ডেটার কমিউনিকেশনের একমুখী যোগাযোগ ব্যবস্থা, যেখানে শুধুমাত্র ডেটা রিসিভ করা যায়, ডেটা আমরা পাবো, কিন্তু কোনো ফিডব্যাক দিতে পারবো না, এটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স। আশা করি ক্লিয়ার। নেক্সট হচ্ছে ভাইয়া হাফ ডুপ্লেক্স, ঠিক আছে। হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স হচ্ছে কি, হাফ ডুপ্লেক্স হচ্ছে ডেটা দিতেও পারবে নিতেও পারবে, কিন্তু একই সময়ে পারবে না, ঠিক আছে। সেন্ডার ও হচ্ছে ধরো সেন্ডার বিউটি, আর এটা হচ্ছে সুইটি, সুইটি বিউটিকে, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, ঠিক আছে। এটা হচ্ছে সুইটি, এটা হচ্ছে বিউটি। সুইটি বিউটিকে ডেটা দিতে পারবে, বিউটি সুইটিকে ডেটা দিতে পারবে, কিন্তু একই সময়ে পারবে না। যেমন ওয়াকি টকি, ওয়াকি টকি, এই ওয়াকি টকিতে আমরা কি বলি, এই যে পুলিশ ট্রাফিক সিগন্যাল বলে না, যে এই মোড়ে এই ধরনের একটা সমস্যা, এখন এই সিগন্যালটা রাখতে হচ্ছে, ওভার। ওভার বলার পর অন্য দিক থেকে বলে ঠিক আছে আমি এই এরিয়াটা দেখতেছি, দেখার পর আপনাকে জানাচ্ছি, ওভার। তো একজনের কথা বলার পর যখন ওভার বলে, দেন আরেকজনের কথা বলে, এটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স মেথড, ঠিক আছে। তো এটার মেইন জিনিসটা কি, সেন্ডার রিসিভারকে ডেটা দিতে পারবে, রিসিভার সেন্ডারকে ডেটা দিতে পারবে, কিন্তু একই সময়ে পারবে না। ক্লিয়ার। নেক্সট হচ্ছে ভাইয়া ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। ফুল ডুপ্লেক্সটা কি, ফুল ডুপ্লেক্স মেথডটা হচ্ছে, ওকে, ফুল ডুপ্লেক্স মেথডটা হচ্ছে, এটা হচ্ছে প্রিয়া আর এটা হচ্ছে আকাশ, ঠিক আছে। এটা হচ্ছে প্রিয়া, এটা হচ্ছে কি আকাশ। প্রিয়া আকাশকে ডেটা কমিউনিকেট করতে পারবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চাইলে, আবার আকাশও প্রিয়াকে যে কোনো সময় কি করতে পারবে, ডেটা রিপ্লাই দিতে পারবে। যেমন সে বলতেছে হাই, ও বলতেছে হ্যালো, ঠিক আছে, এগুলো সে ডেটা কমিউনিকেট করতে হচ্ছে। তারপরে এই হাই হ্যালো থেকে শুরু হবে স্টোরি, স্টোরির পরে হিস্টোরি, হিস্টোরির পরে তাদের অনেক বিশাল সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স মেথড, যেখানে সম্পর্কে কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো বাধা নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে হাই হ্যালো যে কোনো ধরনের কমিউনিকেশন ও মুক্তভাবে যে কোনো ধরনের কমিউনিকেশন করা যায়। সেন্ডার রিসিভারকেও ডেটা দিতে পারবে, রিসিভার সেন্ডারকেও ডেটা দিতে পারবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে পারবে, কোনো ধরনের সমস্যা নেই। এই মোডটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স মেথড। যদি আমরা বইয়ের ভাষায় বলি যে প্রেরক প্রাপককে এবং প্রাপক প্রেরককে যে কোনো সময় ডেটা দিতে পারবে, এখানে কোনো ধরনের সমস্যা থাকবে না। আশা করি ক্লিয়ার।
ঠিক আছে, তো ফুল ডুপ্লেক্স মেথড আমরা হচ্ছে ইউনিকাস্টের সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, আশা করি ক্লিয়ার। নেক্সট, এরপর হচ্ছে ভাই ব্রডকাস্ট। ব্রডকাস্টটা কি? ব্রডকাস্টটা আমি একটু বলি, একটু জাস্ট মাথায় রাখবা। সেটা হচ্ছে একাধিক জায়গায় থেকেও যখন একই ধরনের সিগন্যাল গ্রহণ করা হয়, এই মেথডটাকে বলা হচ্ছে ব্রডকাস্টিং। ঠিক আছে, ধরো একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। একটা পরিবারে তিনটা মেয়ে আছে, একটা হচ্ছে বৃষ্টি, একটা হচ্ছে মিষ্টি, একটা হচ্ছে সৃষ্টি। এই তিনটা মেয়ে ধরো স্টার জলসার একটা নাটকের জন্য পাগল। স্টার জলসার একটা নাটক কি ছিল, যেমন ধরো বোঝে না সে বোঝে না, একটা নাটক ছিল বোঝে না সে বোঝে না। এখন এই নাটকটা শুরু হয় রাত 10টায়। ঠিক আছে, এখন বৃষ্টি থাকে চট্টগ্রামে, ঠিক আছে, মিষ্টি থাকে ঢাকা মেডিকেল কলেজে পড়তে হয়, যেন ঢাকায় থাকে। আর সৃষ্টিকে বিয়ে দিয়ে ফেলছে হচ্ছে বরিশালে। তাহলে একজন চট্টগ্রাম, মিষ্টি চট্টগ্রাম থাকে, বৃষ্টি ঢাকায় থাকে, আর সৃষ্টি হচ্ছে বরিশালে বিয়ে দিয়ে ফেলছে। ঠিক আছে, কিন্তু তারা বিয়ে দিয়ে ফেললো, অথবা কেউ মেডিকেল কলেজে বললো, অথবা কেউ চট্টগ্রামে থাকলো, তারা কিন্তু সেই নাটকটা রেগুলার দেখে, সেই পর্বটা দেখে। তাহলে ধরো নাটকের পর্ব 10টা বাজতেছে, এখন 10টায় শুরু হবে। তাহলে 10টায় যখন এই নাটকটা শুরু হবে, তখন কি এটা কি শুধু চট্টগ্রামে যে আছে সে দেখতে পারবে, আর বাকিরা দেখতে পারবে না? অবশ্যই পারবে। যে বরিশালে আছে সে বরিশাল বসে এই নাটকটা দেখতে পারবে না? যে কুমিল্লায় আছে, ঢাকায় আছে, সে ঢাকা থেকে দেখতে পারবে। আর যে চট্টগ্রাম আছে চট্টগ্রাম। তাহলে দেখো, একটা পরিবারের তিনটা মেয়ে তিনটা প্রান্তে আছে। একজন আছে চট্টগ্রাম, একজন আছে ঢাকা, আরেকজন আছে কোথায়? বরিশালে, বরিশাল। হ্যাঁ, তাহলে নাটকটা শুরু হয়েছে 10টায়, তাহলে তিনজনই তিনটা প্রান্ত থেকে এই নাটকটা উপভোগ করতেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ব্রডকাস্টিং। এটাকে বলা হচ্ছে কি? ব্রডকাস্ট। ওকে, এরপরে হচ্ছে তোমাদের যেমন ধরো যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা হচ্ছে 1 বলে 6 রান দরকার। বাংলাদেশের সাকিবুল হাসান ডাউন দ্য উইকেটে ছক্কা মার দিছে, ছক্কাটার বলটা সাইড লাইন ওদিকে পড়ার আগে এদিকে মিছিল বেড়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে শুধু তুমি দেখো না, এটা বাংলাদেশের আরো মানুষও দেখছে। তার মানে বিভিন্ন জায়গা থেকে এই ম্যাচটা উপভোগ করছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ব্রডকাস্টিং এন্ড দিস ইজ কল্ড ব্রডকাস্ট। ক্লিয়ার? মাল্টিকাস্ট হচ্ছে, আচ্ছা এখানে এখানে দেখো সব দেওয়া আছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট আমি সহজে বলি, তোমরা এখানে বললে এটা বুঝবা না। সেটা হচ্ছে মানে এখানে একটু বলি, সেটা হচ্ছে যে ট্রান্সমিশন পদ্ধতিতে প্যারক কম্পিউটার থেকে ডেটা ট্রান্সমিট হলে তা কেবল অনুমোদিত নোট বা নোট সমূহ গ্রহণ করতে পারে, তাকে মাল্টিকাস্ট বলে। এই পদ্ধতিতে নেটওয়ার্কভুক্ত যে কোনো নোটকে ডেটা গ্রহণ থেকে বাদ দেওয়া যায়। যেমন আমরা ধরো ভিডিও কনফারেন্সে কথা বলতেছি 5 জন, এই 5 জনেই কিন্তু আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবো, একজনের কথা আরেকজনের শুনতে পারবো। তার মানে এই কনফারেন্স কলে যারা নাই তারা কিন্তু, বা যারা এটার বাইরে বা এই গ্রুপের বাইরে, তারা কিন্তু আমাদের কথা শুনবে না। তার মানে গ্রুপভুক্ত পিপল যখন তথ্যের আদান প্রদান করে, একটা নোডের মাধ্যমে তথ্য আদান প্রদান করে, তাকে বলা হচ্ছে কি? মাল্টিকাস্ট। এখানে দেওয়া আছে দেখো, যে ট্রান্সমিশন পদ্ধতিতে প্যারা কম্পিউটার থেকে ডেটা ট্রান্সমিট হলে তা কেবল অনুমোদিত নোট বা নোট সমূহ গ্রহণ করতে পারে, তাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট। ওকে, যেমন দেখো ভিডিও কনফারেন্সে অংশগ্রহণরত ব্যক্তিদের মধ্যে কেবল নির্দিষ্ট সংখ্যক অনুমোদিত ব্যক্তিরা ছাড়া অন্যরা সেটা সুযোগ পায় না। চিত্রে এ থেকে, আচ্ছা আমি এটা তো বলে দিছি অলরেডি, ভিডিও কনফারেন্সটা তোমরা নিশ্চয়ই বুঝছো। আচ্ছা আমরা যা বলছি ডেটা কমিউনিকেশনের মাধ্যম, বেসিক্যালি ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে তার মাধ্যম, একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তার মানে হচ্ছে ওয়্যার, আর তারবিহীন মানে হচ্ছে ওয়্যারলেস। মানে ওয়্যারলেস মানে আমরা তার ছাড়াও বলি, ঠিক আছে, তারবিহীন বা তার ছাড়া বলি। ওকে ফাইন। কমিউনিকেশন মাধ্যম, তার মাধ্যম, তারবিহীন মাধ্যম। তার মাধ্যম আবার কয়েক ধরনের, একটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, একটা হচ্ছে ফাইবার অপটিক্যাল। তার মাধ্যমটাই নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে, এটা আজকে আমি শেষ করে দিব, দেখি এটা দিয়ে শেষ করবো আজকের ক্লাস। একটু ভালো করে দেখো। তাহলে ডেটা কমিউনিকেশনের মাধ্যম বা মিডিয়া হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে তার মাধ্যম, একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তার মাধ্যম 2 প্রকার, একটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, একটা হচ্ছে ফাইবার অপটিক্যাল। কোঅ্যাক্সিয়াল কেবল আবার 2 ধরনের, একটা হচ্ছে থিন নেট, একটা হচ্ছে থিক নেট। থিন নেট মানে পাতলা, আর থিক নেট মানে হচ্ছে এটা একটু তীক্ষ্ণ, ঠিক আছে, মানে যেটা অনেক ভালোটা, ঠিক আছে।
আর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এসটিপি, একটা হচ্ছে ইউটিপি। এসটিপি মানে হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর ইউটিপি হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ওকে, এরপর হচ্ছে ফাইবার অপটিক্যাল। ফাইবার অপটিক্যাল হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং, একটা হচ্ছে জ্যাকেট। প্রথম আসো কোক্সিয়াল কেবল। কোক্সিয়াল কেবলটা কি? আচ্ছা, এটা একটু দেখো, তারবিহীন মাধ্যম তিন ধরনের, একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, একটা হচ্ছে ইনফ্রারেড। মাইক্রোওয়েভ দুই ধরনের, একটা হচ্ছে টেরিস্টোরিয়াল, একটা হচ্ছে স্যাটেলাইট। এটা নিয়ে আসতেছি, প্রথমে এটা একটু ক্লিয়ার করে দিই। তার মাধ্যমটা একটু দেখো, তার মাধ্যম হচ্ছে প্রথমে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল দুটি সুপরিবাহী কন্ডাক্টরের স্তর যা একটি অভিন্ন অ্যাক্সিস শেয়ার করে থাকে। কোএক্সিয়াল কেবল মূলত কোএক্স নামে পরিচিত, এটা মনে রাখবা। কোএক্সিয়াল কেবল কি নামে পরিচিত? কোএক্স নামে। কিছু ইনফরমেশন দিবে। এটা ট্রান্সফার রেট বা স্পিড হচ্ছে 200 এমবিপিএস। 200 এমবিপিএস মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 200 মেগাবাইট করে সে কি করতে পারে? ডেটা ট্রান্সমিট করতে পারে, মানে সিগন্যালটা ট্রান্সমিট করতে পারে। তাহলে কোএক্সিয়াল কেবল কি? কোএক্সিয়াল কেবল মূলত কোএক্স নামে পরিচিত, যা দুটি সুপরিবাহী কন্ডাক্টর স্তর একটি অভিন্ন অ্যাক্সিস শেয়ার করে। কোএক্সিয়াল কেবল দুই ধরনের, একটা হচ্ছে তিনেট, একটা হচ্ছে তিনেট। তিনেট যেটা হচ্ছে তোমার ঘর্ষণ, মচকানো বা প্রাকৃতিক সমস্যা থেকে তারকে রক্ষা করতে পারে না, এটা হচ্ছে তিনেট। আর যেটা তারকে রক্ষা করতে পারে সেটা হচ্ছে থিকনেট। ক্লিয়ার? এরপরে যেটা দেখো সেটা হচ্ছে একটু সুবিধাগুলো একটু পড়ে নিবা, এই ম্যাটেরিয়ালস গুলো আমাদের থেকে নিয়ে নিবা, একটু নিজ দায়িত্বে একটু পড়ে নিবা, ঠিক আছে? টুইস্টেড পেয়ার কেবল। ডেটা কমিউনিকেশনের কেবল হিসেবে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়ে থাকে। দুটি তামা বা কপার তারকে, ইম্পর্টেন্ট দেখো, দুটি তামা বা কপারের তারকে সুষমভাবে পেঁচিয়ে যে তার উৎপন্ন করা হয় তাকে মূলত টুইস্টেড পেয়ার কেবল বলে। এটার ব্যান্ড ওয়াইড বা এটার স্পিড কত? 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস, মানে এটা হচ্ছে 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত এটার স্পিড আছে, ঠিক আছে? এটা দুই ধরনের, একটা হচ্ছে ইউটিপি, একটা হচ্ছে এসটিপি। ইউটিপি মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর এসটিপি মানে হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ওকে, টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা হচ্ছে সহজে স্থাপন করা যায়, অন্যান্য কেবলের চেয়ে দাম কম, অ্যানালগ বা ডিজিটাল উভয় ধরনের ডেটা ট্রান্সমিশনে এটা ব্যবহার করা হয়। এটা একটু নিজেরা পড়ে নিবা, ঠিক আছে? এখানে এটা নিয়ে একটু আলোচনা করি, ইউটিপি আর এসটিপি। ইউটিপি মানে হচ্ছে ভাই আনশিল্ডেড, যেটা হচ্ছে কোনো প্রোটেকশন স্তর দেওয়া নাই, মানে এটা ঘর্ষণ, মচকানো বা বিভিন্ন সমস্যা থেকে তারকে রক্ষা করতে পারে না, এটা হচ্ছে ইউটিপি। এসটিপি মানে হচ্ছে যার প্রোটেকশন স্তর আছে, যেটা হচ্ছে বিভিন্ন ঘর্ষণ, মচকানো বা বিভিন্ন সমস্যা থেকে তারকে রক্ষা করতে পারে, এটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এটা হচ্ছে এসটিপি। খুবই 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 ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় সবসময় আসে, সেটা হচ্ছে ফাইবার অপটিক্যাল। একটু খেয়াল করো, ফাইবার অপটিক্যালটা এটা খুবই ইম্পর্টেন্ট। ফাইবার অপটিক্যাল তার মাধ্যমে সবচেয়ে শক্তিশালী মাধ্যম, ঠিক আছে? ফাইবার অপটিক্যাল হলো কাঁচ বা প্লাস্টিকের তৈরি। ফাইবার অপটিক্যাল হলো কি? ইম্পর্টেন্ট। কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক ধরনের ডাইইলেকট্রিক অন্তরক পদার্থ, ঠিক আছে? এক ধরনের ডাইইলেকট্রিক অন্তরক পদার্থ যা ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ব্যবহার করে। আই রিপিট, ফাইবার অপটিক্যাল হলো কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক ধরনের ডাইইলেকট্রিক অন্তরক পদার্থ যা ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ব্যবহার করে। এটার জিবিপিএস মানে এটার স্পিডটা দেখো, এটার স্পিড হচ্ছে এটার স্পিডটা না এখানে, আচ্ছা এটার স্পিড হচ্ছে 2 জিবিপিএস বা তারও বেশি। 2 জিবিপিএস প্রতি সেকেন্ডে 2 গিগাবাইট বা তারও বেশি। ওকে, এখন দেখো এই ফাইবার অপটিক্যালের তিনটা গঠন, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং, একটা হচ্ছে জ্যাকেট। আমি এগুলো একটু বলতেছি, একটু সহজে বলতেছি, একটু খেয়াল করো। কোর, আমরা বলি না আই লাইক ইউ ফ্রম কোর অফ মাই হার্ট, আমি হচ্ছে মনের সেই জায়গা থেকে তোমাকে পছন্দ করি, বলি না? কোর মানে হচ্ছে সবচেয়ে ভেতরের অংশ, সেই কোণ। তাহলে ফাইবারের অপটিক্যালের সবচেয়ে ভেতরের অংশটিকে হচ্ছে কোর বলে, যার ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার। কোরের ঠিক বাইরের অংশটিকে বলা হচ্ছে ক্ল্যাডিং। এই ক্ল্যাডিং এর আবিষ্কারক হচ্ছে ব্রেইন ও ব্রেইন, ঠিক আছে? কোরের ঠিক বাইরের অংশটি কি বলা হচ্ছে? ক্ল্যাডিং বলা হচ্ছে, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আবার কোরে ফেরত পাঠায়, এটা হচ্ছে ক্ল্যাডিং এর কাজ। আর জ্যাকেট হচ্ছে বাইরের আবরণ, যা তারকে বিভিন্ন সমস্যা, ঘর্ষণ, মস্তিষ্কানো বা প্রাকৃতিক দুর্যোগ থেকে তারকে রক্ষা করতে পারে, এটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং। ওকে, এরপরে হচ্ছে ভাইয়া তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যম তিন ধরনের, একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, একটা হচ্ছে ইনফ্রারেড, ঠিক আছে? এটা আমি শর্টকাটে আমি পরে দিচ্ছি, একটু খেয়াল করো। আচ্ছা, তার মাধ্যমটা একটু বুঝছো কিনা আমাকে জানাও। রেডিও ওয়েভ, রেডিও ওয়েভের রেঞ্জটা শুধু মনে রাখলে হবে, 3 কিলো হার্টজ থেকে 300 মেগাহার্টজ। মাইক্রোওয়েভটা হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ।
আর ইনফ্রারেডটা হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ। ওকে, একটু খেয়াল করো তারবিহীন মাধ্যম। তাহলে তারবিহীন মাধ্যম এটা হচ্ছে, একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, একটা হচ্ছে ইনফ্রারেড। ওকে, তাহলে রেডিও ওয়েভটা কি, তুমি একটা লাইন শুধু মনে রাখবা, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, রেডিও ওয়েভ যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে, আই রিপিট, যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে 3 কিলোহার্টজ থেকে 300 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যালকে রেডিও ওয়েভ বলে। এই লাইনটা একটু মাথায় রাখো। আবার বলছি, যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে 3 কিলোহার্টজ থেকে 300 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যালকে কি বলা হচ্ছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যালকে বলা হচ্ছে রেডিও ওয়েভ। শুধু আমরা কবে বেস করব, যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে শুধু এটা কবে বেস করব, 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যালকে কি বলা হচ্ছে, মাইক্রোওয়েভ। আর ইনফ্রারেডটা কি, ইনফ্রারেডটা হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যালকে বলা হচ্ছে মাইক্রোওয়েভ। তাহলে শুধু সিগন্যালগুলো চেঞ্জ করে দিলে এটা ডেফিনেশন ক্লিয়ার। এখানে একটা প্রকারভেদ আছে মাইক্রোওয়েভের। মাইক্রোওয়েভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে টেরিস্টোরিয়াল, একটা হচ্ছে স্যাটেলাইট। আচ্ছা, টেরিস্টোরিয়াল আর স্যাটেলাইটটা কি? টেরিস্টোরিয়াল হচ্ছে যখন কোনো সিগন্যাল বক্রপথে যেতে পারে না, মানে পাহাড় গাছপালা এগুলো অতিক্রম করে যেতে পারে না, এটা হচ্ছে টেরিস্টোরিয়াল। আর স্যাটেলাইট হচ্ছে গাছপালা পাহাড় যে কোনো কিছু অতিক্রম করে চলে যেতে পারে, এটা হচ্ছে স্যাটেলাইট। আশা করি তার মাধ্যম এবং তার বিহীন মাধ্যম বুঝছো। কেউ না বুঝলে আমাকে একটু দ্রুত জানাও। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আইসিটির আরো একটা লাইভ ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের তানভীর স্যার, ফাউন্ডার তানভীর আইসিটি কেয়ার। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা মোটামুটি শেষ করবো ইনশাল্লাহ। তোমরা যারা যারা জয়েন দাও না, দ্রুত জয়েন হয়ে যাও। আজকে আমরা খুব চমৎকার ভাবে লাইভলি এটা আমরা শেষ করার চেষ্টা করব। আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে হটস্পট। ঠিক আছে, হটস্পট। হটস্পটটা কি? হটস্পট হচ্ছে এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যা মোবাইল কম্পিউটার বা বিভিন্ন কম্পিউটিং ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ ইত্যাদিতে আমরা ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে। মানে ইন্টারনেট সংযোগটা প্রদান করে। এটা কিভাবে করে? এটা হচ্ছে হটস্পট মাধ্যমে করে। এই হটস্পট শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। এই হটস্পটটা আমাদের অনেকের বিপদের বন্ধু হিসেবে কাজ করে। যেমন আমাদের যখন ইন্টারনেট থাকে না, তখন আমরা বন্ধু বান্ধবী বা কাছের মানুষকে বলি, এই তোমার থেকে একটু হটস্পট দাও, একটু হটস্পটটা অন করো, একটু নেটওয়ার্কে শেয়ার করো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বিপদের বন্ধু হিসেবে কাজ করে। বেসিক্যালি এটা হচ্ছে এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়্যারলেস নেটওয়ার্ক যা মোবাইল কম্পিউটার বা বিভিন্ন কম্পিউটিং ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ এগুলোতে হচ্ছে আমরা ইন্টারনেট সংযোগের আওতায় আনার জন্য এই হটস্পটটা ব্যবহার করে থাকি। এই হটস্পট বেসিক্যালি তিন ধরনের তিন ধরনের হটস্পট আছে। একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই, আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স। ঠিক আছে, তো আমরা একটা একটা আলোচনা করব। ব্লুটুথ, একটা এমসিকিউ ভাই আমাদের সবসময় আসে, একটা এমসিকিউ, এটা খুবই ইম্পর্টেন্ট এই এমসিকিউটা। সেটা হচ্ছে ব্লুটুথ প্রযুক্তিগতভাবে কি নামে পরিচিত বা ব্লুটুথের স্ট্যান্ডার্ডটা কি? এটা হচ্ছে এমসিকিউ আসে, অথবা ক নম্বর আসতে পারে। ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15। ঠিক আছে, IEEE 802.15 হচ্ছে ব্লুটুথ। ওয়াইফাই হচ্ছে সব ঠিক থাকবে, শুধুমাত্র এই জায়গায় চেঞ্জ 15 এর জায়গায় 11 হবে। ঠিক আছে, IEEE 802.11। আর ওয়াইম্যাক্স হচ্ছে IEEE 802.16, এটা হচ্ছে তোমার ওয়াইম্যাক্স। ঠিক আছে, তো একটু মনে রাখতে হবে, ব্লুটুথ এবং ওয়াইম্যাক্স হচ্ছে একটা 15, একটা 16, ওয়াইফাইটা হচ্ছে 11। এটার স্ট্যান্ডার্ড অথবা এটা প্রযুক্তিগতভাবে পরিচিত হচ্ছে ওয়াইফাই হচ্ছে IEEE 802.11, আর হচ্ছে তোমার ব্লুটুথ হচ্ছে IEEE 802.15, এবং ওয়াইম্যাক্স হচ্ছে IEEE 802.16। আশা করছি ক্লিয়ার, ফাইন। ওকে, এরপর দেখো ব্লুটুথের গঠনটা আমাদের পরীক্ষায় আসে। ব্লুটুথ কি, ব্লুটুথের গঠনটা কি, এটা একটু আমরা দেখব। ব্লুটুথ হচ্ছে ভাইয়া, তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবকে বলো যারা জয়েন দেয় নাই তারা যেন দ্রুত জয়েন দিয়ে ফেলে। ঠিক আছে, লাইভ ক্লাসের ইন্টারেকশনটা আসলে খুব ভালো হয়। মানে দেখো, ব্লুটুথ ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল বা রেডিও ওয়েভ ব্যবহার করে। আমরা লাস্ট ক্লাসে কিন্তু তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যমগুলো পড়ছিলাম। ঠিক আছে, তার মাধ্যমে আমরা পড়ছিলাম হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, আর হচ্ছে ফাইবার অপটিক্যাল। আর তারবিহীন মাধ্যমে পড়ছিলাম, তারবিহীন মাধ্যম মানে হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক। ঠিক আছে, যেমন ওগুলোর জন্য কি দরকার, তারবিহীন মাধ্যমে ছিল রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। যারা ক্লাসগুলো করো নাই তারা কিন্তু আগের যে আমি ক্লাসটা নিচ্ছি ওটা করে ফেললে তোমরা তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম একদম ক্লিয়ার হয়ে যাবা। তো
তো রেডিও ব্লুটুথে কি লাগে, ব্লুটুথ হচ্ছে প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে কি, মানে ধরো একটা রুমের মধ্যে এটা দূরত্বটা 100 মিটার পর্যন্ত হতে পারে, একটা নির্দিষ্ট রুমের বাইরে গিয়ে এটা নেটওয়ার্কটা শেয়ার করা যায় না বা কোনো রিসোর্স শেয়ার করা যায় না। এটা হচ্ছে প্যান দিয়ে তৈরি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যা রেডিও ওয়েভ ব্যবহার করে স্বল্প দূরত্বে, এটা বললাম একটা একটা নির্দিষ্ট একটা রুমের মধ্যে বা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমরা ডেটাটা আদান প্রদান করি, ঠিক আছে, স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করে। 1945 সালে এরিকসন হবে, সরি, 1945 সালে এরিকসন এই প্রযুক্তি আবিষ্কার করেন। এটি প্যান নেটওয়ার্কের আওতাভুক্ত, প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটার স্ট্যান্ডার্ড বা ভার্সন হলো IEEE 802.15, একটু আগে বলেছিলাম। এটি দিয়ে সাধারণত 1 থেকে 100 মিটার জায়গার মধ্যে ডেটা পাঠানো যায়। ল্যাপটপ, ট্যাব, পিডিএম, মোবাইল ফোন, মডেম ইত্যাদিতে এই ব্লুটুথ ব্যবহার করা হয়। ব্লুটুথের স্পিড হচ্ছে 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জের সিগন্যাল প্রদান করে। ওকে, ব্লুটুথের গঠনটা আমি একটু সহজে পড়াবো। তো ব্লুটুথটা আমরা কি শিখলাম, ব্লুটুথের স্ট্যান্ডার্ড হলো IEEE 802.15। ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে স্বল্প দূরত্বে রেডিও ওয়েভ ব্যবহার করে ডেটা আদান প্রদান করার জন্য ব্যবহার করা হয়। দেখো, আমরা যখন কোনো গান, কোনো ডকুমেন্ট, কোনো ফাইল আমরা যখন ট্রান্সফার করি, তখন আমরা ব্লুটুথ দিয়ে যখন ট্রান্সফার করি তখন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকতে হয়, তাই না? এর বাইরে গেলে কিন্তু সেটা আর যায় না। তো একটা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করার জন্য যেটা ব্যবহার করা হয় ওটাই হচ্ছে ব্লুটুথ। এখন আসলে ব্লুটুথের গঠনটা আসলে কি, না বুঝলে একটু কাইন্ডলি শেয়ার করবে, ঠিক আছে? ওকে, দেখো ভাইয়া, এই ব্লুটুথের গঠন, হ্যাঁ, ব্লুটুথের গঠন, ঠিক আছে, ব্লুটুথের মৌলিক উপাদান হলো পিকোনেট, ঠিক আছে। মানে ব্লুটুথে গঠন করার জন্য একটা বেসিক যে এলিমেন্টসটা দরকার, যে মৌলিক উপাদানটা দরকার, সেটা হচ্ছে পিকোনেট। আমি সহজে বলতেছি, একটু তোমরা মাথায় রাখো। সেটা হচ্ছে ব্লুটুথের গঠন। ব্লুটুথের মূল উপাদান হলো পিকোনেট। দুইটি পিকোনেট একসাথে করলে হয় স্ক্যাটার নেট। দুটি পিকোনেট একসাথে করলে কি হয়, এই দেখো, স্ক্যাটার নেট, ঠিক আছে। এই যখন দুটি পাশাপাশি পিকোনেট একটি সাধারণ নোডের মাধ্যমে সংযুক্ত হয়, তখন এই নোডকে বলা হচ্ছে ব্রিজ, ঠিক আছে। তাহলে এটা আরো সহজে বলি, ব্লুটুথের মূল উপাদান হচ্ছে পিকোনেট। দুটি পিকোনেট একসাথে করলে হয় স্ক্যাটার নেট। পিকোনেট এবং স্ক্যাটার নেটের মধ্যে সংযোগকারী ডিভাইসকে বলা হয় ব্রিজ, ঠিক আছে। আই রিপিট, ব্লুটুথের মূল উপাদান হলো পিকোনেট। দুইটি পিকোনেট একসাথে করলে হয় স্ক্যাটার নেট। পিকোনেট এবং স্ক্যাটার নেটের মধ্যে সংযোগকারী ডিভাইসকে বলা হচ্ছে ব্রিজ। আশা করি ব্লুটুথের গঠনটা বুঝতে পারছো। এখন এই ব্লুটুথে আমরা কোথায় কোথায় ব্যবহারটা বা সুবিধাগুলো কি কি? ব্লুটুথের ফ্রিকোয়েন্সি 2.4 গিগাহার্টজ, এটা এমসিকিউ আসতে পারে। এটি প্যান ওয়্যারলেস ভিত্তিক নেটওয়ার্ক। এর মাধ্যমে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ভিডিও গেমের সাথে সংযুক্ত করে তথ্য বিনিময় করে, একটু আগে বলছিলাম। বিদ্যুৎ খরচ কম, নেটওয়ার্কের কভারেজ এরিয়া 1 থেকে 100 মিটার পর্যন্ত দূরত্বের ডিভাইসের জন্য যোগাযোগ করার জন্য এটি কি হয়, ব্যবহার করা হয়। এরপরে আমরা আলোচনা করব ওয়াইফাই নিয়ে, ঠিক আছে। ওয়াইফাই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ওয়াইফাই। দেখো, 1999 সালের আগস্ট মাসে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একটু মনে রাখো। 1999 সালের আগস্ট মাসে প্রথম বাণিজ্যিকভাবে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করা হয়। এই দেখো, এই ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে কি, ওয়্যারলেস ফিডালিটি। ফিডালিটি স্পেলিংটা দেখো, FIDELITY, ওয়্যারলেস ফিডালিটি। ওয়াইফাই বা ওয়্যারলেস ফিডালিটি হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি, যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট প্রদান করে, ঠিক আছে। এটার আবিষ্কারককে ভিক্টর বিগ হেস, ঠিক আছে। ভিক্টর বিগ হেস কে বলা হচ্ছে ওয়াইফাই জনক। আমি সহজ করে বলে দিই, ওয়াইফাই কাকে বলে? যখন রেডিও ওয়েভ ব্যবহার করে দ্রুতগতি তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে, তাকে বলা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই এর পূর্ণরূপ হলো ওয়্যারলেস ফিডালিটি, ঠিক আছে। ওয়াইফাই কত সালে হয়? 1999 সালের আগস্ট মাসে এটি প্রথম বাণিজ্যিকভাবে এটার ব্যবহারটা শুরু হয়। ওয়াইফাই এর আবিষ্কারক হচ্ছে ভিক্টর বিগ হেস। আশা করছি ওয়াইফাই ক্লিয়ার। দেখো, ওয়াইফাই এর কিছু সুবিধা অসুবিধা আছে, এটা একটু দেখতে পারো তোমরা। সুবিধা অসুবিধা চাইলে আমরা নিচ থেকে একটু আসলে আমার থেকে এগুলো শীটটা কালেক্ট করার মাধ্যমে তোমরা নিজেরাও দেখতে পারো। সুবিধাটা কি? এই নেটওয়ার্ক দ্রুত সময়ে বাস্তবায়ন সম্ভব, খরচ তুলনামূলকভাবে কম, ইন্টারনেট সংযোগ নিরাপদ থাকে, তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা যায়। এই ওয়াইফাই এর সাথে আসলে আমরা সবাই পরিচিত। আমরা ওয়াইফাই ভাত, রেগুলার যে আমরা 2-3 বেলা ভাত খাই, এটা যেমন আমাদের সাথে একটা মৌলিক বেসিক নিড হয়ে গেছে, এই ওয়াইফাইটাও কিন্তু ওরকমই আমাদের নিড হয়ে গেছে। ওয়াইফাই ছাড়া আমাদের দুনিয়ায় চলে না এখন, ঠিক আছে। এটার সাথে আমরা এত বেশি এঙ্গেজমেন্ট সবাই। ওয়াইম্যাক্স এর অসুবিধা কি? সরি, আমি ওয়াইফাই পড়াচ্ছি। সরি, ওয়াইম্যাক্সটা দেখো। ওয়াইফাই এর সুবিধা অসুবিধাগুলো তোমরা একটু নিজে দিয়ে দিও, এটা খুবই সহজ। ওয়াইফাই দিয়ে আমরা
কি করতে পারি, আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজ করতে পারি, ঠিক আছে, কোনো এমবি জিবির কোনো লিমিটেশন থাকে না, ঠিক আছে, আমরা খুব দ্রুত ফাস্ট ইন্টারনেট সার্ফিং বা ইন্টারনেট আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, ডাউনলোড আপলোডে খুব সহজে আমরা এই কাজগুলো করতে পারি, যে কোনো ডাটা আমরা খুব দ্রুত ট্রান্সফার করতে পারি, এগুলো হচ্ছে সবগুলো ওয়াইফাই এর সুবিধা। এগুলো ওয়াইফাই এর সুবিধা আমরা সবাই জানি, এই জন্য ওভাবে আলাদা করে দেওয়া হয় নাই। ওয়াইম্যাক্সটা একটু দেখো, ওয়াইম্যাক্স এর পণ্যরূপ হলো, একটু খেয়াল করো ভাইয়া, ওয়াইম্যাক্স এর পণ্যরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ওয়াইম্যাক্স হচ্ছে একটি যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন সেবা প্রদান করে। তোমাদের কি আমি সহজ করে দিই ওয়াইম্যাক্সটা। আমরা ওয়াইফাইটা কি বলছিলাম, রেডিও ওয়েভ ব্যবহার করে যখন দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে, এটা হচ্ছে ওয়াইফাই। যখন মাইক্রোওয়েভ ব্যবহার করে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে, এটাকে বলা হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ কি, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা কোথায় করা হয়, এটা ভৌগোলিক বিস্তৃত অঞ্চল জুড়ে যখন আমাদের তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করতে হয়, তখন এই ওয়াইম্যাক্সটা ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড আমরা জানি IEEE 802.16, এটা শুরুতে আমরা পড়ছিলাম, ঠিক আছে। ওয়াইম্যাক্স অধিক মানসম্মত নিরাপত্তা সংবলিত ব্যবস্থা, এর মাধ্যমে অনেক বেশি ব্যবহারকারী বহুদূর এলাকা পর্যন্ত উচ্চগতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রদান করতে পারে। সুবিধা অসুবিধাগুলো কি একটু পড়ি, সেটা হচ্ছে, এটা সুবিধাটা হচ্ছে এই নেটওয়ার্ক দ্রুত সময়ে বাস্তবায়ন সম্ভব, খরচ তুলনামূলকভাবে কম, ইন্টারনেট সংযোগ নিরাপদ থাকে, তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা যায়। আবহাওয়া খারাপ থাকলে নিরবিচ্ছিন্ন সিগন্যাল পাওয়া যায় না, এই যে আমরা ওয়াইম্যাক্সে যখন উপরে টাওয়ার থাকে, ঠিক আছে, তখন আবহাওয়া খারাপ থাকলে আসলে সিগন্যালটা পাওয়া যায় না, এটা ওয়াইফাই এর ক্ষেত্রে হতে পারে। তবে রক্ষণাবেক্ষণ খরচ একটু বেশি হয়, বৈদ্যুতিক খরচ বেশি, ব্যবহারকারীর সংখ্যা বেশি হলে গতি কমতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এটার বেসিক ডিফারেন্সটা আমি একটু বুঝাই বলি। হোয়াট আর দ্য মেজর ডিফারেন্স বিটুইন দ্য ওয়াইফাই এন্ড ওয়াইম্যাক্স? তোমরা যারা এখন জয়েন আছো, তোমরা কি আমাকে খুব অল্প শব্দে বলতে পারবো যে আসলে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর বেসিক পার্থক্যটা কি, মানে কোন দিক দিয়ে আসলে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য, ঠিক আছে, এই জিনিসটা কি আমাকে বলা যায়? ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর বেসিক যে ডিফারেন্স, দেখো আমাদের মোবাইলে কিন্তু সিম কার্ড না থাকলেও ওয়াইফাই যখন আমরা অন করি, চালু করি, তখন আমরা কোনো ধরনের সিম কার্ড মানে টেলিকমিউনিকেশন প্রোটোকল ছাড়াও কিন্তু আমরা ইন্টারনেট সেবা মানে ইন্টারনেট সেবাটা আমরা কনজিউম করতে পারি, ভোগ করতে পারি, কোনো ধরনের টেলিকমিউনিকেশন প্রোটোকল। টেলিকমিউনিকেশন প্রোটোকল মানে আমি বোঝাচ্ছি যে যেমন রবি, বাংলালিংক, টেলিটক, গ্রামীণ ফোন, এগুলোর থেকে কোনো এমবি ছাড়াই আমরা ওয়াইফাই থাকলে আমাদের এই সিম কার্ড বা এগুলো দরকার হয় না। আর যখন আমরা টেলিকমিউনিকেশন প্রোটোকল ব্যবহার করে যখন আমরা ইন্টারনেট প্রদান করি, যেমন রবি, বাংলালিংক, গ্রামীণ ফোন, এগুলো থেকে যখন মেগাবাইট বা জিবি কিনে যখন আমরা ইন্টারনেট সেবা ভোগ করে থাকি, তখন এটা হচ্ছে তোমার ওয়াইম্যাক্স, ঠিক আছে। তো ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর বেসিক পার্থক্য হচ্ছে টেলিকমিউনিকেশন প্রোটোকল ব্যবহার করে যখন ইন্টারনেট সেবা আমরা ভোগ করে থাকি, এটা হচ্ছে তোমার ওয়াইম্যাক্স। আর টেলিকমিউনিকেশন প্রোটোকল দ্বারা কোনো আইএসপি থেকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে যখন আমরা মাসিক বিলিং এর ভিত্তিতে কোনো ধরনের একটা নির্দিষ্ট স্পিডের ভিত্তিতে আমরা যখন একটা ইন্টারনেট সেবা আমরা ভোগ করে থাকি, এটাকে বলা হচ্ছে ওয়াইফাই। আশা করছি ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স ক্লিয়ার। যদি প্রবলেম না থাকে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে জেনারেশন অফ মোবাইল ফোন। এই মোবাইল ফোনের জেনারেশনটা আমাদের মনে রাখাটা একটু কঠিন, বইও অনেক দুর্বোধ্যভাবে কঠিন করে উপস্থাপন করা আছে। আমি এটা আসলে আমার লেকচার নোটে খুব সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। সো একটু খেয়াল করো সেটা কিভাবে হয়। মোবাইল ফোনের প্রজন্ম সহজে মনে রাখার জন্য সবগুলো প্রজন্মের তুলনামূলক চার্ট। ওকে, একটু দেখো মোবাইল ফোনের প্রজন্ম। মোবাইল ফোনের হচ্ছে এখানে 4G পর্যন্ত আছে, 1G, 2G, 3G and 4G। ওকে, প্রথম আসলে সাল 1G হচ্ছে 1981 থেকে 1991, এটা হচ্ছে তোমার 1G। 2G হচ্ছে ঠিক 1992 থেকে 2000, 3G হচ্ছে 1 থেকে 10, আর 4G হচ্ছে 2011 থেকে বর্তমান, আর মানে ইন ফিউচারে 5G আসবে। ওকে, ডেটা রেট দেখো, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে 2 কিলোবাইট, এটা হচ্ছে 14.4। এটা তোমরা চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে ফেলতে পারো, অথবা এটাও আমাদের থেকে কালেক্ট করতে পারো এটার সহজে মনে রাখার জন্য। আর এটা হচ্ছে প্রতি সেকেন্ডে স্পিড 2 মেগাবাইট মানে 2 Mbps, আর এটা হচ্ছে 200 মেগাবাইট মানে 200 Mbps, ঠিক আছে। প্রযুক্তি হচ্ছে 1G অ্যানালগ সেলুলার প্রযুক্তি, আর এটা হচ্ছে ডিজিটাল সেলুলার। এটা হচ্ছে জিএসএম। জিএসএম এর পুনরূপ হচ্ছে গ্লোবাল সাবস্ক্রাইবার মোবাইল কমিউনিকেশন, ঠিক আছে, গ্লোবাল জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, জিএসএম। ওকে,
এটা হচ্ছে ওয়াইম্যাক্স এবং ওয়াইফাই দুইটাই ইউজ করা যায় 4G তে, ঠিক আছে। চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি 1G হচ্ছে FDMA, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ফ্রিকোয়েন্সি ডিভিশনাল মাল্টিপল অ্যাক্সেস, এটা হচ্ছে FDMA। এটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা হচ্ছে TDMA। CDMA হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখানে হচ্ছে শুধু একটা জিনিস চ্যানেল অ্যাক্সেস পদ্ধতিটা মনে রাখো, সেটা হলো এখানে FDMA হচ্ছে ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা ঠিক থাকবে। F4 হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বোঝায়, ঠিক আছে, F4 ফ্রিকোয়েন্সি। এখানে T4 টাইম, T4 কি টাইম, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখানে C4 হচ্ছে কোড, C4 হচ্ছে কোড, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ঠিক আছে। তো এটা একটু তোমরা মনে রাখতে পারো। আর এগুলো এখানে পূর্ণরূপগুলো এখানে দেওয়া আছে শীতের প্রথমে, ঠিক আছে। ওকে, সার্ভিসগুলো কি কি? 1G তে ছিল তোমার অ্যানালগ ভয়েস সার্ভিস, মানে মোবাইল টেলিফোনি, মোবাইল ফোনে কথা বলা যেত। 2G তে সেটা ডিজিটাল ভয়েসও হয়, আমরা SMS MMS চালু হয়। 3G তে সেটা ভিডিও কনফারেন্সিং বা উচ্চ গতিতে ইন্টারনেট ব্রাউজিং এগুলো সাপোর্ট করে, মোবাইল ব্যাংকিং, ই কমার্স এগুলো হয় 3G তে এসে। 4G তে গিয়ে এটা হচ্ছে মোবাইল ওয়েব অ্যাক্সেস, আইপি টেলিফোনি, গেম সার্ভিস, হাই ডেফিনিশন, মোবাইল টেলিভিশন, ভিডিও কনফারেন্সিং, 3D এগুলো সব 4G তে এসে হয়। আমি একটু সহজে তোমাদেরকে এটা সামারাইজ করে বলি। রিপ্লাইয়ের জন্য ধন্যবাদ। হ্যাঁ, ওকে। আচ্ছা, 1G টা কি? 1G তে হচ্ছে তখন আমরা যখন মানে 1981 বা 1981 থেকে 91 এই ইয়ারের রেঞ্জে যখন মানে আমরা যখন 1G মানে ফার্স্ট জেনারেশন হয়, তখন হচ্ছে আমরা মোবাইল ফোনে কথা বলতে পারি, মানে মোবাইল ফোন আবিষ্কার হয়। কিন্তু দেখা যাচ্ছে সেটা ভয়েসটা ছিল অনেক বেশি নয়েজ, আমরা অনেকবার কথা বললেও আমরা খুব ভালো করে মানে স্বতঃস্ফূর্তভাবে যে টেলিফোনে কথা বলা সেটা আমরা বলতে পারতাম না, ঠিক আছে। এই ভয়েসকে নয়েজ মুক্ত করার জন্য হচ্ছে 2G আসছে। 2G তে এসে আমরা মোটামুটি আর বাঁশবাগানে গিয়ে বা গাছের উপর উঠে কথা বলা লাগে না, আমরা হচ্ছে মানে কি বলে শীতকালে কম্বলের ভেতরে আমরা কথা বলতে পারি 2G তে এসে, ঠিক আছে। মানে 2G টা হচ্ছে একটু কথা বলাটাকে একটু স্বতঃস্ফূর্তভাবে আমরা কথা বলতে পারি, কোনো নয়েজ হয় না ভয়েসটা। 3G তে তখন 2G তে 1G তে কোনো SMS MMS এগুলো ছিল না। 2G তে আমরা এসে SMS MMS হয়, SMS আমরা বেবি খাইছো, তারপর তুমি কি কখন ঘুমাবে, এগুলো আমরা SMS করতাম, ঠিক আছে। SMS বা SMS এর পুনরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, আর MMS হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, ঠিক আছে। এই দুটো জিনিস আমরা 2G তে এসে করতে পারতাম। তো 3G তে এসে যেটা হয়, ইন্টারনেট আবিষ্কার হয়। ইন্টারনেট আবিষ্কারের ফলে তখন আমাদের ফেসবুক চলে আসে, হোয়াটসঅ্যাপ চলে আসে। এখন আমরা কি করতে পারি, ওই সফটওয়্যার গুলো দিয়ে আমরা কি করতে পারি, বেবির খবর নিতে পারি, ঠিক আছে। মানে আর মানে SMS MMS লাগে না, আমরা জাস্ট ইন্টারনেট থাকলে আমরা সহজেই যে কোনো অ্যাপস দিয়ে আমরা একজন আরেকজনের সাথে পরস্পর আমরা চ্যাটিং করতে পারি, ডেটিং করতে পারি, অনেক কিছু করা যায়। মানে স্বতঃস্ফূর্তভাবে আমরা ডেটা কমিউনিকেট করতে পারি। ডেটিং মানে বুঝাতে চাচ্ছি আমি ডেটা কমিউনিকেশন, ঠিক আছে, তোমরা অন্য অভিনয় না। 4G তে এসে হচ্ছে ইন্টারনেট ট্রেনের গতি থেকে প্লেনের গতি পাই, ঠিক আছে। মানে ইন্টারনেটের স্পিডটা বেড়ে যায়, তখন আমরা অডিও কনফারেন্স, ভিডিও কনফারেন্স আমরা খুব সহজেই আমরা যে কোনো কারো ভিডিওর মাধ্যমে বা ইয়ার মাধ্যমে আমরা কথা বলতে পারি। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মনের যে ভাব সেটা আমরা আদান প্রদান করতে পারি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আমরা ইন্টারনেট সংযোগের মাধ্যমে 4G তে আমাদের একদম খুব ফাস্ট আমরা কি করতে পারি, আমরা একজন আরেকজনের সাথে ডেটা কমিউনিকেশন করতে পারি। এটা হচ্ছে 4G। সামনে আসবে 5G। 5G তে হবে রিয়েল ভিডিও স্ট্রিমিং, একদম খুব হাই ডেফিনেশন আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে পারবো। মনে হবে না যে সে পর্দার উপরে আছে বা মোবাইলের উপরে আছে, সে একদম আমার সামনে আছে, এইরকম একদম ক্লিয়ার বিষয় চলে আসবে আর কি, ঠিক আছে। সো ইটস অল অ্যাবাউট জেনারেশন অফ মোবাইল ফোন 1G থেকে 4G। এখানে সুইচিং হচ্ছে 1G সার্কিট, 2G হচ্ছে সার্কিট এবং প্যাকেট দুইটাই ব্যবহার করতো। 3G তে প্যাকেট সুইচ, আর 4G তে হচ্ছে প্যাকেট। এগুলো একটি ইনফরমেশনের জন্য, সব মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই, এগুলো জাস্ট ইনফরমেশনের জন্য আমরা এগুলো দিতে পারি। যেমন আমরা বলতে পারি যে 1G তে অ্যানালগ সেলুলার মোবাইল ইউজ করতো। সেলুলার মানে কি, এটা সেলফোন ছিল, ওই সেলফোন থেকে সেলুলার নেটওয়ার্কটা আসছে, অ্যানালগ সেলুলার। 2G তে সেটা ডিজিটাল সেলুলার হয়। 3G তে এটা GSM আসে। 4G তে এটা দিয়ে হয় ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এগুলো একটু ইনফরমেশন, হালকা হালকা ইনফরমেশন দিতে পারলে আমরা খুব ভালো একটা মানে নাম্বার আশা করতে পারি। যত ইনফরমেশন ভালো দেবো তত কম লিখো, ভালো নাম্বার আশা করা যায়। আশা করছি মোবাইল ফোনের জেনারেশন আমাদের কাছে ক্লিয়ার। এরপর আমরা আরেকটা টপিকে যাব। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্ক। দেখো 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সর্বপ্রথম নেটওয়ার্ক ব্যবস্থা চালু করে। কে চালু করে? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। কত সালে? 1969 সালে
সেই সময়ে নেটওয়ার্ক চালুর পেছনে উদ্দেশ্য ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা কাজে সংশ্লিষ্টভাবে অংশগ্রহণ ও তথ্যের শেয়ার, 2 বা ততোধিক কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রাদির মাধ্যমে সংযোগ স্থাপন করে তাদের মধ্যে তথ্য আদান প্রদান করাই হলো কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে ভাইয়া? সিম্পল বিষয় হচ্ছে এটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। সেটা হচ্ছে 2 বা ততোধিক কম্পিউটার বা আনুষঙ্গিক যন্ত্রাদির মধ্যে, আনুষঙ্গিক যন্ত্রাদি বলতে আমি বুঝাচ্ছি প্রিন্টার, স্ক্যানার, এগুলোর মধ্যে, ঠিক আছে, সংযোগ স্থাপন করে তাদের মধ্যে তথ্য আদান প্রদান করাই হলো কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে কম্পিউটার নেটওয়ার্ককে আমরা বুঝছি কম্পিউটার নেটওয়ার্ক 3 ভাবে হয়। একটা হচ্ছে মালিকানা অনুসারে, মালিকানা হচ্ছে 2 ভাবে, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ মানে কন্ট্রোলিং অনুসারে, কন্ট্রোলিং অনুসারে 3 ভাবে, একটা হচ্ছে সেন্ট্রালাইজ, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড, আর একটা হচ্ছে হাইব্রিড। সেন্ট্রালাইজড আবার 2 প্রকার, একটা হচ্ছে ডাম, একটা হচ্ছে ইন্টেলিজেন্ট। ঠিক আছে, আর ভৌগোলিক বিস্তৃতি অনুসারে হচ্ছে 4 প্রকার, একটা হচ্ছে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটা 10 মিটার দূরত্বের জন্য হয়, আর হচ্ছে ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা 10 কিলোমিটার দূরত্বের জন্য হয়, আর হচ্ছে মেট্রো এরিয়ার মধ্যে যেটা হয় এটাকে বলে ম্যান মেট্রো এরিয়া নেটওয়ার্ক, আর হচ্ছে ল্যান্ড এবং ম্যান মিলে হয় ওয়ান ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, আবার এই ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে আবার 2 প্রকার, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ঠিক আছে, সো এগুলো আমরা একটু এখন বিশ্লেষণ করে পড়বো, একটু খেয়াল করো। ঠিক আছে, তাহলে আমরা কম্পিউটার নেটওয়ার্ক কয় ধরনের দেখছিলাম? 3 ধরনের, মালিকানা অনুসারে, নিয়ন্ত্রণ অনুসারে, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে। ফাইন। ওকে, এটা তো আমরা জানি প্রাইভেট এবং পাবলিক, যেটা মানে নিজের মালিকানায় যেটা থাকে সেটা হচ্ছে প্রাইভেট, আর গভর্নমেন্ট বা পাবলিকদের জন্য যেটা নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। এখানে হচ্ছে আমরা একটু এটা নিয়ে আলোচনা করি নিয়ন্ত্রণ অনুসারে, এটা তোমরা একটু কম পারতে পারো, সেন্ট্রালাইজড, ডিস্ট্রিবিউটেড, হাইব্রিড। একটু সেন্ট্রালাইজড দেখো, যে নেটওয়ার্ক ব্যবস্থায় একটি কেন্দ্রীয় কম্পিউটার মানে হোস্ট কম্পিউটারের সাথে অনেকগুলো টার্মিনাল, টার্মিনাল মানে আমি বোঝাচ্ছি অনেকগুলো কম্পিউটার, ঠিক আছে, বা ডিভাইস যুক্ত থাকে, তাকে বলা হচ্ছে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক। সেন্ট্রালাইজ নেটওয়ার্ক বেসিক্যালি 2 প্রকার, একটা ডাম, একটা হচ্ছে ইন্টেলিজেন্ট। ডামটা কি? যে টার্মিনালে কোনো মেমোরি স্টোরেজ ও প্রসেসিং ক্ষমতা নেই, এটা হচ্ছে ডাম। আর যে টার্মিনালে বা যে নেটওয়ার্কে নিজস্ব সফটওয়্যার এবং প্রসেসিং ক্ষমতা আছে, মানে ডেটা প্রসেসিং ক্ষমতা সম্পন্ন অনেকগুলো কম্পিউটারের সমন্বয়ে তৈরি করা হয়, তাকে বলা হচ্ছে যে টার্মিনালে মেমোরি স্টোরেজ ও প্রসেসিং ক্ষমতা আছে তাকে বলা হচ্ছে ইন্টেলিজেন্ট। তাহলে আমরা সেন্ট্রালাইজ নেটওয়ার্ক কয় প্রকার বলছি? 2 প্রকার, একটা হচ্ছে ডাম, একটা হচ্ছে ইন্টেলিজেন্ট। ডাম হচ্ছে যেটাতে মেমোরি স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা নেই, এটা হচ্ছে ডাম। আর যেটাতে হচ্ছে যে টার্মিনালে মেমোরি স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা আছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট। ওকে, এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড হচ্ছে যে নেটওয়ার্কে নিজস্ব সফটওয়্যার, ডেটা প্রসেসিং ক্ষমতা সম্পন্ন অনেকগুলো কম্পিউটার সমন্বয়ে তৈরি করা হয়, তাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। ওকে, এখন আসলে হাইব্রিড নেটওয়ার্কটা কি? হাইব্রিড হচ্ছে আমরা জানি মিক্সড। হাইব্রিড মানে কি? মিক্সড, যেটা হচ্ছে সেন্ট্রালাইজ এবং ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। হাইব্রিড আবার 2 ধরনের, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার। ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভারটা কি? একটি কম্পিউটারের সাথে অনেকগুলো ওয়ার্ক স্টেশন মানে অনেকগুলো কম্পিউটার বা ডিভাইস যুক্ত করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে এই নেটওয়ার্ক পদ্ধতিতে নির্দিষ্ট কোনো ক্লায়েন্ট থাকে না, এটাতে ক্লায়েন্ট থাকে, এটাতে ক্লায়েন্ট থাকে না। যেটাতে ক্লায়েন্ট থাকে না এবং সংযুক্ত সকল কম্পিউটারে একই প্রোটোকল অনুসরণ করে তাকে ক্লায়েন্ট বা সার্ভার হিসেবে কাজ করে, তাকে বলা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এটা ভৌগোলিক বিস্তার অনুসারে এটা এমসিকিউর জন্য অনেকবার আসতে পারে, এটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে প্যান ল্যান ম্যান ওয়ান। এটার আমি একটা মানে বেসিক যে ডিফারেন্স এটা আমি মানে আলাদা আলাদা করে আমি এখানে সুন্দর করে চার্ট দিয়ে ব্যাখ্যা করছি। প্যানের পূর্ণরূপ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যানের পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর হচ্ছে ম্যানের পূর্ণরূপ মেট্রো এরিয়া নেটওয়ার্ক, আর এটা হচ্ছে ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটার রেঞ্জ হচ্ছে ল্যানের হচ্ছে 10 মিটার, প্যানের ল্যান্ড হচ্ছে 10 কিলোমিটার, 100 কিলোমিটার, আর এটা হচ্ছে 1000 কিলোমিটার। সহজে তোমরা যেন ডিফারেন্সটা বুঝতে পারো এবং কোনটা কি সেটার জন্য আলাদা ব্যাখ্যা করতে পারো এই জন্য দিয়ে দিচ্ছি। প্যানে হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া হচ্ছে ইনফ্রারেড রেডিও ওয়েভ, আর ল্যানে হচ্ছে তোমার ইউটিভি কেবল, কোয়াক্সিয়াল কেবল যেটা আমরা বলছিলাম, বা অপটিক্যাল ফাইবার কেবল, এটা ইউজ করা হয় লোকাল এরিয়া নেটওয়ার্কে। ম্যানে ইউজ করা হচ্ছে টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ, আর ওয়ান ইউজ করা হচ্ছে টেলিফোন লাইন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ। ওকে, উদ্দেশ্য নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করা হয় প্যান, যেমন ব্লুটুথ পড়ছিলাম। স্কুল, কলেজে, ক্যাম্পাসে, কোনো বড় অফিস বিল্ডিং এ অথবা কোনো ব্যয়বহুল প্যারিফেরাল ডিভাইসকে অনেক ব্যবহারকারী যাতে ব্যবহার করতে পারে সেজন্য
ল্যানটা ব্যবহার করা হয়, যেমন ইথারনেট। ম্যান হচ্ছে তোমার একটি শহরে বিভিন্ন স্থানে অবস্থিত কিছু কম্পিউটারকে নিয়ে কিছু একটি নেটওয়ার্ক গঠন করা হয়, এটা হচ্ছে তোমার ম্যান। যেমন এটিএম, অটোমেটেড টেলার মেশিন, এটিএম বুথ আমরা যেটা বলি। ওয়ান হচ্ছে বিশ্বের বিভিন্ন শহরে অবস্থিত ল্যান বা ম্যান বা অন্য কোনো কম্পিউটার ডিভাইসকে নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য ব্যবহৃত করা হয়, যেমন হচ্ছে ব্রডব্যান্ড। ঠিক আছে, ওকে, এটা একটু তোমরা পড়ে নিবা, এটা স্ট্যান্ডার্ড আমি আগে পড়াইছি। হ্যাঁ, ল্যান ম্যান প্যান ওয়ান, এটার স্ট্যান্ডার্ডটা পড়ানো হয়েছে। একটু দেখো, যেটা হচ্ছে তোমার ব্রডব্যান্ড বা ওয়ান, এটা হচ্ছে তোমার IEEE 802.20, এটা নিউ। আর তোমার হচ্ছে যেটা ওয়াইম্যাক্স, এটা হচ্ছে 16, যেটা ওয়াইফাই সেটা হচ্ছে 11, আর ব্লুটুথ হচ্ছে 15, এটা পড়ানো হয়েছে। ঠিক আছে, একটু খেয়াল করো, এখানে হচ্ছে তোমার কম্পিউটারের যে নেটওয়ার্কিং কানেক্টিং ডিভাইস সমূহ, ঠিক আছে, এগুলো একটু পড়াবো আজকে। একটু হাব, একটু দেখো, যে নেটওয়ার্কিং কানেক্টিং ডিভাইসের মধ্যে কি কি আছে, হাব আছে, সুইচ আছে, রাউটার আছে, গেটওয়ে আছে, অনেক কিছু আছে। প্রথমটা হচ্ছে হাব। হাবের মাধ্যমে কম্পিউটার সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। হাবের ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটার সংযোগের সংখ্যা। স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে এটি ব্যবহৃত হয়। হাবে মাল্টিপল পোর্ট থাকে। কার্যকারিতার দিক থেকে হাব দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ হাব, একটা হচ্ছে প্যাসিভ হাব। যখন এই ধরনের হাব সংকেতের, একটু দেখো অ্যাক্টিভটা কি আর প্যাসিভটা কি আমি বলে দিই, সহজে বুঝবা। যখন আচ্ছা, এই জিনিসটা দেখো, এই সকল হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রেরণ করে। যেটা মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রেরণ করে, এটা হচ্ছে অ্যাক্টিভ হাব। যেটা হচ্ছে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব সিগন্যাল প্রদান করে, এটা হচ্ছে প্যাসিভ হাব। প্রথমে হাবটা কি, হাব হচ্ছে নেটওয়ার্কিং কানেক্টিং ডিভাইস। ঠিক আছে, ধরো তোমার তিনটা কম্পিউটার, তিনটা কম্পিউটারের জন্য তুমি তিনটা প্রিন্টার স্থাপন করতে হচ্ছে। এখন তুমি কি করবা, তিনটা প্রিন্টার স্থাপন না করে একটা প্রিন্টারের মাধ্যমে তিনটা কম্পিউটারের কানেকশনটা একটা প্রিন্টারে দিয়ে দিবে। ওই তিনটা কম্পিউটারে কমান্ড দিলে ওই প্রিন্টারে সবকিছু আউটপুট বের হবে। ঠিক আছে, এটার জন্য যে ডিভাইসটা দরকার, মানে ওই তিনটা প্রিন্টারের খরচ মিনিমাইজ করার জন্য, তিনটা প্রিন্টারের কাছে একটা প্রিন্টার করতে পারে, এটার জন্য যে কম্পিউটার এবং প্রিন্টারের মধ্যে যে সংযোগকারী ডিভাইস বা নেটওয়ার্কিং কানেক্টিং ডিভাইসটা দরকার, সেটা হচ্ছে হাব। আশা করি ক্লিয়ার। হাব দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ হাব, একটা হচ্ছে প্যাসিভ হাব। যেটা মূল সংকেতটাই শুধু পাঠায়, অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর যেটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব সংকেত পাঠায়, এটা হচ্ছে প্যাসিভ হাব। ঠিক আছে, ওকে, তোমরা হাবের সুবিধা সুবিধাগুলো একটু পড়ে নিতে পারো। এরপর হচ্ছে সুইচ। সুইচটা একটু খেয়াল করো। সুইচ, সুইচ একটি ডিভাইস, একই জিনিস একই জিনিস। সুইচ কি, সুইচ হচ্ছে একটি নেটওয়ার্কিং কানেক্টিং ডিভাইস। ঠিক আছে, ওই হাব হচ্ছে নেটওয়ার্ক পাওয়ার পরে সবগুলো কম্পিউটার বা সবগুলো ওয়ার্ক স্টেশনে সিগন্যাল পাঠায়। আর সুইচ হচ্ছে শুধুমাত্র টার্গেট কম্পিউটারের সিগন্যালটা পাঠায়। ঠিক আছে, সুইচ হচ্ছে শুধুমাত্র টার্গেট কম্পিউটারের সিগন্যালটা পাঠায়, আর হাব হচ্ছে সব ধরনের সব জায়গায় কি পাঠায়, সিগন্যালটা পাঠাতে পারে। এটাই হচ্ছে হাব এবং সুইচের হচ্ছে বেসিক ডিফারেন্স। ওকে, এরপর দেখো, সুইচ আমরা পড়েছিলাম, দুইটা শুধুমাত্র বেসিক পার্থক্যটা মনে রাখবা, একটা হচ্ছে হাব, একটা হচ্ছে সুইচ। সুইচ হচ্ছে তোমার শুধুমাত্র টার্গেট কম্পিউটার বা ওয়ার্ক স্টেশনকে সিগন্যালটা পাঠায়। আর হাব হচ্ছে তোমার যে কোনো কম্পিউটার বা যে কোনো ওয়ার্ক স্টেশনকে সিগন্যাল পাঠাতে পারে। দুইটাই হচ্ছে আমাদের ওই কম্পিউটার এবং প্রিন্টারের সংযোগ প্রদানকারী ডিভাইস হিসেবে হাব এবং সুইচ দুইটাই একইভাবে ব্যবহার হয়। সুবিধা সুবিধা একটু আমরা নিচ থেকে পড়বো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাউটার। ঠিক আছে, রাউটার, রাউটারটা একটু দেখো। রাউটার হচ্ছে রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজে ব্যবহার করা হয়। ছোট ছোট নেটওয়ার্ক গুলোকে বড় পরিসরে গড়ে তোলার জন্য যে নেটওয়ার্ক ব্যবস্থা গঠন করা হয় তাকে রাউটার বলে। ঠিক আছে, এখন আসলে রাউটারটা কি। রাউটার শব্দটা রাউট থেকে আসছে। কোত্থেকে আসছে রাউটার শব্দটা? রাউট থেকে আসছে। এটা আসছে আর ও ইউ টি, এই রাউট থেকে আসছে হচ্ছে ভাইয়া রাউটার। ঠিক আছে, ওকে, আমরা বলছি রাউটার একটা পোস্টম্যান হিসেবে কাজ করে। তোমরা তো রাউটারের সাথে সবাই পরিচিত। এই যে রাউটার, রাউটারের এই যে চেহারাটা একটু দেখো, এটা তো তোমরা সবাই চিনো রাউটারটা কেমন। তো রাউটার হচ্ছে পোস্টম্যান হিসেবে কাজ করে। আমরা দেখো এটা হচ্ছে কিভাবে পোস্টম্যান হিসেবে কাজ করে। আমাদের যখন কোনো চিঠি আসে তখন এটা ডাক পিয়ন নেয়, ডাক পিয়ন হচ্ছে সবাইকে ওই ঠিকানায় অ্যাড্রেসে গিয়ে পৌঁছে দেয়। রাউটারের কাজটা সেম। আমরা কোনো একটা আইএসপি থেকে ইন্টারনেট সেবাটা নিব, ওই আইএসপি হচ্ছে আমাদের কি করে, ইন্টারনেট সেবাটা ডিভাইসে পৌঁছে দেয়। ঠিক আছে, ওই রাউটারে আগে সব ধরনের
ইন্টারনেট গুলো দিবে, ওই ইন্টারনেট গুলো রিসিভ করবে, রিসিভ করার মাধ্যমে সে অন্য ডিভাইস গুলোকে ইন্টারনেটটা সার্ভ করবে। এটা হচ্ছে রাউটারের কাজ। এই জন্য বলা হয় সে পোস্টম্যান হিসেবে কাজ করে। এরপর দেখো হচ্ছে গেটওয়ে। গেটওয়ে হচ্ছে একটি নেটওয়ার্কিং কানেক্টিং ডিভাইস। বিভিন্ন ধরনের প্রোটোকল নেটওয়ার্ক সমূহকে সংযুক্ত করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে গেটওয়ে বলে। গেটওয়ে ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে রিপিটার। রিপিটার একদম সহজ। রিপিটার হচ্ছে দুর্বল সংকেতকে সবল করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। যেমন দূরবর্তী জায়গায় যখন আমরা কোনো সিগন্যাল পাঠাই তখন ওই সিগন্যালটা উইক হয়ে যেতে পারে, ওই সিগন্যালটা সবল করার জন্য বেসিক্যালি আমরা রিপিটারটা ব্যবহার করে থাকি। এরপর দেখো মডেম। মডেমটা একটু দেখো, মো এবং ড্যাম এই দুইটাই মিলে হচ্ছে মডেম। মো মানে হচ্ছে মডুলেটর, ড্যাম মানে হচ্ছে ডিমডুলেটর। মডুলেটর এবং ডিমডুলেটর মিলে হচ্ছে মডেম। এখন আসো মডুলেটরের কাজ কি। মডুলেটর, আচ্ছা এখানে আছে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ বা বহুল ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসকে বলা হচ্ছে মডেম। আচ্ছা, এই মডুলেটর হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে, আর ডিমডুলেটর হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে। তো যখন অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি মডেম। আশা করছি ক্লিয়ার। তো মডেম আমরা কিভাবে ব্যবহার করি? মডেম হচ্ছে আমাদের ইন্টারনেট সংযোগের জন্য আমরা স্বতন্ত্রভাবে বাইরে থেকে এটা ব্যবহার করে থাকি। মডেম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল মডেম, একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মডেমকে বলা হচ্ছে এনআইসি কার্ড। এনআইসি কার্ডের পূর্ণরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওকে, যেটা স্বতন্ত্রভাবে মাদারবোর্ডের স্লটে বিল্ড করা থাকে, মানে কম্পিউটারের যে মাদারবোর্ড থাকে ওই স্লটে বিল্ড করা থাকে, ওটা থাকলেই আমরা নেটওয়ার্কটা পাই। ঠিক আছে। আর এক্সটার্নাল মডেম যেটা, সেটা হচ্ছে ওই যে মডেম যেটা আমরা টেলিকমিউনিকেশন প্রোটোকল রবিস বা গ্রামীণ ফোন, টেলিটক 3G এই সিম গুলো ব্যবহার করে আমরা যখন বাইরে থেকে কম্পিউটারকে দিয়ে কম্পিউটারের মধ্যে কোনো ওয়াইফাই ছাড়া আমরা যখন ওই মডেমটা দিয়ে ইন্টারনেটের সংযোগের আওতায় আনি, এটাই হচ্ছে তোমার এক্সটার্নাল মডেম। ঠিক আছে। এরপর দেখো ভাইয়া ব্রিজ। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসকে ব্রিজ বলে। এই ডিভাইস একাধিক ল্যানের ভিতর সংযোগ স্থাপন করা হয়, মানে একাধিক ল্যানের মধ্যে যখন আমরা কোনো একাধিক ল্যানকে যখন আমরা সংযোগ স্থাপন করার জন্য ব্যবহার করা হয়, মূলত এটাকে বলা হচ্ছে কি ব্রিজ। ঠিক আছে। ওকে, ব্রিজ হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে রিমোট, একটা হচ্ছে ওয়্যারলেস। একটি সরাসরি ল্যানের সাথে যেটা যুক্ত থাকে এটা হচ্ছে লোকাল ব্রিজ, আর দুটি ল্যানের মধ্যে ওয়ান তৈরিতে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরিতে যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে রিমোট ব্রিজ। আর দুই বা ততোধিক ল্যান যুক্ত করা অথবা ল্যানের দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার জন্য যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে ওয়্যারলেস ব্রিজ। ওকে, একটু আগে বলছিলাম নেটওয়ার্ক এনআইসি কার্ডটা কি। এনআইসি কার্ড হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে সংক্ষেপে ল্যান কার্ড বা নেটওয়ার্ক কার্ডও বলা হয়। ওকে, খুবই 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 ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে টপোলজি, এবং এটা আমাদের মনে একটু দেখো টপোলজি আমি ভালোভাবে পড়াই দিচ্ছে, একটু ভালো করে একটু খেয়াল করো। টপোলজিটা খুবই ইম্পর্টেন্ট, আমরা প্রায় পরীক্ষায় এই টপোলজি থেকে কিন্তু প্রশ্ন আছে, তোমরা একটু খেয়াল করবা। ওকে, টপোলজিকে সহজে মনে রাখার জন্য আমরা বলছি BSRMTH। বি ফর বাস, এস ফর স্টার, আর ফর রিং, এম ফর ম্যাশ, টি ফর হাইব্রিড। ঠিক আছে, BSRMTH। ঠিক আছে। বি ফর কি ভাইয়া? বাস টপোলজি, আর ফর রিং টপোলজি, এস ফর স্টার, টি ফর ট্রি, এম ফর ম্যাশ, আর এইচ ফর হাইব্রিড। তাহলে টপোলজি হচ্ছে 6 প্রকার। ঠিক আছে। প্রশ্ন হচ্ছে টপোলজিটা আসলে কাকে বলে। দেখো আমি সহজে বলতেছি, দুই বা ততোধিক কম্পিউটারকে কেবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার পদ্ধতিকে নেটওয়ার্ক টপোলজি বলে। মানে একাধিক ওয়ার্ক স্টেশন গুলো বা একাধিক কম্পিউটার গুলোর মধ্যেই আমরা যখন কি করি, হাব বা সুইচ বা যে কোনো নেটওয়ার্কিং ডিভাইসের মাধ্যমে যখন এগুলোকে সংযোগ করে ফেলি, এবং সংযোগ করে যখন একটা কম্পিউটারের সাথে এক বা একাধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক আদান প্রদানের ব্যবস্থা করি, এই টোটাল ব্যবস্থাকে বলা হচ্ছে টপোলজি। ঠিক আছে। ওকে, এখন আসো একটা একটা করে আমরা করব। প্রথম আসো বাস টপোলজি। ঠিক আছে, আমি এখানে একটা একটা এঁকে দেখাচ্ছি। বাস টপোলজিটা দেখো, এটা হচ্ছে বাস, মানে এটা হচ্ছে মূল তার। এগুলো হচ্ছে তোমার ওয়ার্ক স্টেশন, তোমরা এটা পড়িও, আমি হচ্ছে এখানে বুঝিয়ে দিচ্ছি সবগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ওয়ার্ক স্টেশন। ওকে, এগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন। ওকে, একটু খেয়াল করো, সেটা হচ্ছে একটি মূল তারের সাথে, দেখুন একটি মূল তারের সাথে যখন সবকটি ওয়ার্ক স্টেশন সংযুক্ত হয়ে
ডেটা আদান প্রদান করে বা নেটওয়ার্ক আদান প্রদান করে তাকে বলা হচ্ছে বাস টপোলজি। এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার মূল তার, এটা হচ্ছে তোমার মূল তার, এটাকে বলা হচ্ছে ব্যাকবোন কেবল, মানে একদম ব্যাকবোন কেবল, ঠিক আছে। এই তার দিয়েই হচ্ছে তোমার সিগন্যাল যায়, এই সিগন্যাল গুলো হচ্ছে রিসিভ করে এই কম্পিউটার গুলোকে। এখন প্রশ্ন হচ্ছে কোন একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে কি পুরো সিস্টেমে এফেক্ট পড়বে? নো, কোন একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমে এফেক্ট পড়বে না। সাপোজ এটা হচ্ছে ধরো এ বি সি ডি ই নাম্বার, তো ই নাম্বার কম্পিউটারটা হচ্ছে নষ্ট হয়ে গেছে বা কোনো ধরনের সমস্যা হয়ে গেছে, এখন কি পুরো সিস্টেমে এফেক্ট পড়বে? না। যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায় এটা প্রতিস্থাপন করা যায়, অথবা এটা মেরামত করা যায়, অথবা নতুন লাগানো যায়, কিন্তু পুরো সিস্টেম এফেক্ট করবে না, আরগুলো ঠিক থাকবে। যদি মূল তারে কোনো ধরনের সমস্যা হয়ে যায় তাহলে পুরো সিস্টেম ভেঙে পড়বে, পুরো সিস্টেমটা সমস্যা হয়ে যাবে। আশা করছি বাস টপোলজি ক্লিয়ার। আর বাস টপোলজি যেহেতু তারটার কম লাগে এজন্য এটার খরচও কম, এটার ব্যবহারটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে তোমার রিং টপোলজি, ঠিক আছে, ইম্পর্টেন্ট রিং টপোলজি। ওকে, একটু খেয়াল করো, প্রতিটা কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থেকে, প্রতিটা কম্পিউটার, এটা কোন টপোলজি বলছি ভাইয়া? রিং, ঠিক আছে, রিং। প্রতিটা কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত করে বৃত্তাকার পথে যখন ডেটা আদান প্রদান করে, বৃত্তাকার পথে যখন ডেটা আদান প্রদান করে তাকে বলা হচ্ছে কি? রিং টপোলজি, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে ধরো এটা হচ্ছে 1 2 3 4, 2 নাম্বার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, পুরো সিস্টেম এফেক্ট করবে? অবশ্যই করবে, কারণ এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই, কোনো তার দিয়ে ধরা নাই, ঠিক আছে। এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটা ভেঙে পড়বে, তার মানে রিং টপোলজিতে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে বা ওয়ার্ক স্টেশন নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেম এফেক্ট পড়ে, কিন্তু বাস টপোলজিতে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেম এফেক্ট পড়ে না, কিন্তু মূল তারে যদি সমস্যা হয় তাহলে পুরো সিস্টেমটা ভেঙে পড়ে। আশা করছি রিং টপোলজি আমাদের ক্লিয়ার। দেন স্টার। ওকে, স্টার টপোলজিটা কি? স্টার টপোলজিটা হচ্ছে তোমার, ওকে, একটা হাব বা সুইচ থাকে, ঠিক আছে, একটা হাব বা সুইচ থাকে, মানে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে। ওকে, হাব বা সুইচ থাকবে, এই কেন্দ্রীয় ডিভাইসের সাথে হচ্ছে তোমার স্টারের মতো হচ্ছে এই কম্পিউটার গুলো কি থাকবে? সংযুক্ত থাকবে। তোমরা একটু সুন্দর করে আঁকিও, আমি একটু আসলে সুন্দর করে আঁকার এখানে সুযোগ কম বা সময় সাপেক্ষ, এই জন্য আমি এটা করতেছি না। মানে এটা হচ্ছে অনেকটা স্টারের মতো, যখন একটি কেন্দ্রীয় ডিভাইস তথা হাব বা সুইচের সাথে যখন সবকটি ওয়ার্ক স্টেশন সংযুক্ত হয়ে ডেটা আদান প্রদান করে তাহলে এটাকে বলা হচ্ছে স্টার টপোলজি, যা দেখতে অনেকটা আকাশের তারার মতো মনে হয়। এই টপোলজিতে যদি এইটা যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় তাহলে পুরো সিস্টেম এফেক্ট করবে না। তাহলে এই কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় পুরো সিস্টেম এফেক্ট করবে? পড়বে না। কিন্তু যদি হাব বা সুইচে যদি কি হয়, হাব বা সুইচে যদি এই ডিভাইসটা যদি কোনো ধরনের কি হয় সমস্যা হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটা ভেঙে পড়বে। বুঝতে পারছি? তাহলে স্টার টপোলজিতে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেম এফেক্ট পড়ে না, কিন্তু কেন্দ্রীয় ডিভাইসে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটা এফেক্ট পড়বে। নেক্সট হচ্ছে তোমার ট্রি টপোলজি। ও ট্রি টপোলজি একটু খেয়াল করো, ট্রি হচ্ছে একটি মূল, মানে মূল একটা ইয়া থাকবে, এখান থেকে হচ্ছে একটা মূল সার্ভার থাকবে, ঠিক আছে, একটা মূল সার্ভার। তো এই মূল সার্ভার থেকে হচ্ছে একাধিক কম্পিউটার আসবে বা একাধিক নেটওয়ার্ক হচ্ছে তোমার অ্যাক্সেস হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে মূল সার্ভার, ঠিক আছে, এই মূল সার্ভার থেকে হচ্ছে এই কম্পিউটার গুলো নেটওয়ার্ক পাবে। এখানে যদি এই মূল সার্ভারে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে পুরো সিস্টেমে কি পড়বে? এফেক্ট পড়বে। এটা হচ্ছে ট্রি টপোলজি, যা দেখতে অনেকটা গাছের মতো, গাছের শাখা প্রশাখার মতো আর কি, এটা হচ্ছে ট্রি টপোলজি। ওকে, এরপরে হচ্ছে ম্যাশ টপোলজিটা একটু দেখবো। ম্যাশ, ম্যাশটা হচ্ছে তোমার ধরো এটা তার দিয়েই হচ্ছে মূলত কি থাকে, মানে সবগুলোর সাথে যুক্ত থাকে। তার দিয়ে, ঠিক আছে, এগুলো সব তার, এটার সাথে এটা যুক্ত, এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটা যুক্ত, এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে। তো ম্যাশ টপোলজি হচ্ছে মূলত এটা একটু ইনস্টলেশনটা একটু কমপ্লেক্স, একটু জটিল, কারণ এটাতে অনেক বেশি তার প্রয়োজন হয়। যেহেতু বেশি তারের প্রয়োজন হয় এই জন্য খরচও তুলনামূলকভাবে বেশি।
ঠিক আছে, এটার ইনস্টলেশন একটু কমপ্লেক্স এবং এটা খরচ একটু বেশি হয়। কিন্তু এই মেশ টপোলজিতে কোনো একটা সিস্টেমে বা কোনো একটা কম্পিউটার বা ওয়ার্ক স্টেশনের সমস্যা হলে পুরো সিস্টেমে কি পড়ে না, এফেক্ট পড়ে না। যেমন ধরো এই কম্পিউটারটা কি হয়ে গেছে, কোনো একটা সমস্যা হয়ে গেছে, এই কম্পিউটারটা যদি সমস্যা হয়ে যায়, তাহলে এ দেখো ও ওকে ধরে আছে, ও ওকে ধরে আছে, একে ধরে আছে, একে ধরে আছে, একে ধরে আছে, এভাবে আছে, ঠিক আছে। মানে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেম এফেক্ট পড়ে না। এটা হচ্ছে একটি কম্পিউটারের সাথে বা একটি ওয়ার্ক স্টেশনের সাথে অন্য একটু ওয়ার্ক স্টেশন সরাসরি যুক্ত থাকে, ডেটা আদান প্রদান করে। এটা হচ্ছে তোমার মেশ টপোলজি, যেখানে হচ্ছে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমে কোনো কি পড়ে না, এফেক্ট পড়ে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিডটা একটু দেখো, ট্রি টপোলজি দেখো, এখানে সবগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি। হাইব্রিড যখন তোমার ধরো এটা হচ্ছে কি স্টার, এটা হচ্ছে রিং, এটা হচ্ছে বাস, এই তিনটা টপোলজি, দুই বা ততোধিক টপোলজি মিলে যখন কোনো বড় ধরনের টপোলজি তৈরি করা হয়, তাকে বলা হচ্ছে কি হাইব্রিড টপোলজি, ঠিক আছে। মানে হাইব্রিড হচ্ছে মিক্সড টপোলজি, দুই বা ততোধিক টপোলজি মিলে যেটা হয় এটা হচ্ছে মিক্সড টপোলজি। এখানে দেখো আমি টপোলজির তুলনাগুলো দিছি, এই টপোলজির তুলনাগুলো তো যদি তোমরা একটু দেখে নাও পরীক্ষার আগে বা এক পলকে, আশা করছি টপোলজি নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমি এখানে সুন্দর করে সবগুলোর তুলনা তুলে ধরছি, হ্যাঁ। লাস্ট এন্ড ফাইনাল টপিক এই অধ্যায়ে, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ওকে, ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংটা কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে বিশ্বব্যাপী মানুষের কম্পিউটিং এর চাহিদা পূরণের মাধ্যমে যখন কোনো গ্লোবাল সুবিধা ভোগ করে থাকি, তাকে বলা হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে। ইন্টারনেটে বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা করার পদ্ধতি, এটা হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। ক্লাউড শব্দটা আসলে আমাদের মাথায় আসে কি গুগল ড্রাইভ, ইমেল, এগুলো চলে আসে। মানে পার্সোনাল স্টোরেজ ছাড়া যখন আমরা এমন কিছু স্টোরেজে আমরা আমাদের ডকুমেন্ট গুলো রাখি, যেগুলো আমাদের কোনো একটা কম্পিউটার বা ডিভাইস নষ্ট হয়ে গেলেও আমরা এই ডকুমেন্ট গুলো আবার ফিরে পাই, এটা হচ্ছে ক্লাউড স্টোরেজ বা ক্লাউড কম্পিউটিং কনসেপ্ট, ঠিক আছে। ক্লাউড কম্পিউটিং এটার হিস্টোরি হচ্ছে 1960 সালে জন ম্যাকার্থি ক্লাউড কম্পিউটিং সম্পর্কে মতামত দেন। তাহলে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে মতামত কে দেন? সেটা হচ্ছে জন ম্যাকার্থি। কত সালে? 1960 সালে, ঠিক আছে। তো কমিউনিকেশন একদিন সংগঠিত হবে পাবলিক ইউটিলিটি হিসেবে, ঠিক আছে, এটাই বলেছেন তিনি। ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি, যত চাই ততই পাই। অন ডিমান্ড, চাহিদা মাত্রই পাই। পে অ্যাজ ইউ গো, যতটুকু ইউজ করব ততটুকুর জন্য পে করব। রিসোর্স স্কেলেবিলিটি বলা হচ্ছে ছোট হোক বা বড় হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে। ক্রেতা যত চাইবে সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে। যেমন তুমি ওয়াইফাই স্পিড বা ওয়াইফাই সেবাটা যত বেশি চাইবে, যিনি আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার উনি অতটুকু সেবা দিতে বাধ্য থাকবে। অন ডিমান্ড মানে চাহিদা মাত্রই, ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা মতো যখন খুশি তার চাহিদা বাড়াতেও পারবে, কমাতেও পারবে, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। পে অ্যাজ ইউ গো হচ্ছে এটা হোটেল সার্ভিসের মতো আগে থেকে বুকিং করে রাখতে হবে না, তুমি হচ্ছে যতটুকু ইউজ করবা ততটুকুর জন্য জাস্ট পে করবা, এটা হচ্ছে পে অ্যাজ ইউ গো। তিনটা মডেল আছে, এটা হচ্ছে আইএস, পাস, সাস। আইএস মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, পাস মানে হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সাস মানে হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। ওকে, এই তিনটা হচ্ছে তোমার যখন আমরা কোনো ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের যখন নেটওয়ার্ক, সিপিইউ ইত্যাদি মৌলিক রিসোর্স উপাদানগুলো ভাড়া দেয়, এটাকে বলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস মানে আইএস। আর যদি ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান যদি কোনো নিজেদের হার্ডওয়্যার বা অপারেটিং সিস্টেম গুলো ভাড়া দেয়, এটা হচ্ছে প্ল্যাটফর্ম সেবা। আর হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নিজের ডেভেলপ করা কোনো সফটওয়্যার ভাড়া দিলে, এটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস, ঠিক আছে। তো তোমরা একটু 2025, 24, 23 বা এর আগের বোর্ড কোয়েশ্চেন গুলো একটু প্র্যাকটিস করবা। যত বেশি, এখানে আমি একটা লিখছি, সেটা হচ্ছে মোর প্র্যাকটিস মোর সাকসেস। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি সাকসেস হবা। তোমরা একটু এইগুলো পুরো জিনিসটা আবার ভালো করে পড়ে প্রত্যেকটা টপিক একটু নিজেরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে যেটা হবে, তোমরা এগুলো খুব ভালো আনসার দিতে পারবা। সো ইটস অল অ্যাবাউট আওয়ার অধ্যায় 2। অধ্যায় 2টা আমরা আজকে শেষ করলাম। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবা, কোনো প্রবলেম থাকলে অবশ্যই শেয়ার করবা।